দেখো, আমরা ভূতের গল্প তো সবাই মোটামুটি শুনে থাকি অনেক। আমরা দেখি যে লাস্টে গিয়ে অনেক অনেক কেস আছে, যে অনেক কেস এরকমও আর মানে ডিফারেন্টও আছে। বাট আমরা দেখি যে অনেক কেসে গিয়ে জিনিসটা অ্যাট দ্য এন্ড ক্লিনজ হয়ে গেছে, বা জিনিসটা অ্যাট দ্য এন্ড নেগেটিভিটিটাকে বার করা গেছে, বা যে ভিকটিমাইজড হয়েছে সে তাকে কিন্তু বাঁচানো গেছে। বাট এক্ষেত্রে জিনিসটা তা হয়নি। অনেক সময় হয়ে থাকে যে তোমার বাড়ির বাস্তুতে যদি কোনো নেগেটিভিটি থাকে বা যদি নেগেটিভ এনার্জির প্রভাব সেই বাস্তুতে বেশি থাকে, সেক্ষেত্রে পারিবারিক ভাঙন দেখা যায়, ফাইন্যান্সিয়াল ডিক্রিজমেন্ট দেখা যায়, অনেক রকম প্রবলেম, শারীরিক অসুস্থতা সবকিছু কিন্তু আমাদের লাইফে চলে আসে, যেটা আমরা বুঝতে পারি না যে কেন হচ্ছে। বা পারিবারিক সম্পর্ক পর্যন্ত ভেঙে যায়। এরকম দেখা গেছে যে বাড়ির বাস্তু ঠিক নেই, সেই জায়গায় থেকে দুটো ভীষণ লাভেবল মানুষ যাদের মধ্যে সম্পর্ক ভেঙে সুন্দর একটা হাওয়া নিচ্ছে, আমরা সবাই ওখানে বসে গল্প করছি। আমি বেশি বিলিভ করতে পারবে না, তোমার নিজের বাড়িতে তোমার বাড়ি বেডরুম থেকে বেরিয়ে বাথরুমে যেতে নিশ্চয়ই আসবে ভাই। পুরো ঘরটার দিকে যদি তুমি তাকিয়ে থাকো, বাইরের দরজাটাতে দাঁড়িয়ে তুমি সোজাসুজি বেডরুম দেখতে পাচ্ছ তোমার, ঠিক আছে, বাকি ঘরটা অন্ধকার। তুমি তোমার লিটারালি ঘরটাতে ঢুকতে ইচ্ছে করবে, তোমার বাস সন্দেহ করবে, ঠিক আছে। মানে আমি এখন বলছি, আমার এখনো সিরিয়াসলি গুজবাম্প আসছে। ওই ঘরটার মধ্যে একটা স্কেরি এনভায়রনমেন্ট নিজে তৈরি হয়ে রয়েছে, ওটা তৈরি করতে লাগবে। ওই যে কাজের মেয়েটা, সে আসার পর আমাদের বাড়ির টেম্পারেচার অদ্ভুতভাবে ঠান্ডা হচ্ছে, মানে ইন দ্য সেন্স কি আমাদের বাড়ির যে একটা ভারী ব্যাপার ছিল সেই জিনিসটা চলে যেত। তাহলে তোমার মনের মধ্যে যে ভয়টা ক্রিয়েট হয়েছে, যে ভয়টা তৈরি হয়েছে, সেই ভয়টা কেন? কারণ এর আগে একটা ডেডলিয়েস্ট ঘটনা, যেটা তোমার কাকু ওপর সিঁড়ি থেকে, তারপর থেকে অ্যাটমসফিয়ার তোমার বাড়ির চেঞ্জ হয়েছে, যেটা তখন সিগনিফিকেন্টলি আমাদের আইডেন্টিফাই করা সম্ভব নয় যে এই কারণেই এই জিনিসগুলো ঘটছে। হতে পারে সেই দুটো মানুষের মধ্যে বন্ডিং এর মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দুটো মানুষের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে হয়তো তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। এবার তোমার বাড়ির যে কাজের লোক, সে যখন আসছে তখন তোমার বাড়ির অ্যাটমসফিয়ারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। Spotify original horror podcast. ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি গল্প বলার 60 নম্বর এপিসোডে। আর আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে মারাত্মক একটা স্পাইন চিলিং ভৌতিক ঘটনা, যেই ঘটনা একটা পরিবার থেকে দুটো মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। আর আজকের এপিসোডে আমার সাথে রয়েছে সাউথ কলকাতা থেকে দেবদীপ্ত মিত্র। ওয়েলকাম দেবদীপ্ত, গল্প বলা ইউটিউব চ্যানেলে এসে কেমন লাগছে? ভালো লাগছে। একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে আমার জন্য, একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এটা কোনো গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স লাইফে। তো আমার খুবই ভালো লাগছে যে আমি এটা সবার সাথে এত বড় একটা প্ল্যাটফর্মে যতজন এটা শুনছেন, যতজন এটা দেখছেন, তাদের সাথে শেয়ার করতে পারছি। টু বি এক্সাম্পলারি ফর এভরি। তো তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো, তারা কিন্তু অবশ্যই আজকের পডকাস্টটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আজকের পডকাস্টটা দেখছো আর কার সাথে বসে আজকের এই স্পাইন চিলিং ইনসিডেন্টটা শুনতে চলেছো। তো তোমরাও যদি চাও আমার সাথে নিজের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট শেয়ার করবে, বা আমার স্টুডিওতে এসে গল্প বলা শ্রোতাদেরকে তোমাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা শোনাবে, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্র ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা ভৌতিক পডকাস্ট নিয়ে। তো আজকের পডকাস্টে যাওয়ার আগে আমি একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে দেবদীপ্তর সাথে আমার পরিচয়টা হলো কি করে। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখো বা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো, তারা জানো যে আমি ইউটিউবে ভিডিও বানানোর পাশাপাশি একটা চাকরির সাথেও যুক্ত। তো সেরকমই একদিন আমি আমার অফিসের বাইরে বেরিয়েছিলাম কোনো একটা কারণে, তো যেখানে হঠাৎ করেই আমার দেবদীপ্তর সাথে প্রথম দেখা হয়। তো ও এসে আমার সাথে দেখা করে, আর তখন আমায় জানায় যে সে গল্পওয়ালার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা এপিসোড ফলো করে এবং তার ভীষণ পছন্দ, আর সে আমার প্রত্যেকটা পডকাস্ট দেখে। আমি যে অন্যান্য চ্যানেলে বিভিন্ন পডকাস্ট অ্যাটেন্ড করি, সে সেই পডকাস্টগুলোও দেখে। ইনফ্যাক্ট আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং এখানেই লাগে, দেখা হওয়ার সাথে সাথেই দেবদীপ্ত আমাকে জানায় যে দাদা, তোমার সাথে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা আমার লাইফকে পুরোপুরি হেল করে রেখে দিয়েছে। আর সেই ঘটনাটা আমি তোমাকে এবং গল্পওয়ালা ইউটিউব চ্যানেলের শ্রোতাদের সাথে
শেয়ার করে নিতে চাই। তো আজকে আমরা সেই ঘটনাটাই শুনবো, বেসিক্যালি যেই ঘটনার কারণে দেবদীপ্তর ফ্যামিলি বা দেবদীপ্তর পরিবারের দুটো মানুষের প্রাণহানি পর্যন্ত হয়েছে। তো দেবদীপ্ত, তুমি আমাকে একটা কথা বলো, আজকে যে ঘটনাটা তুমি বলতে চলেছো, এই ঘটনাটা তুমি আমায় বলেছিলে ভুবনেশ্বরে ঘটেছিল। একদম রাইট। আর তুমি থাকো কলকাতায়। তো এই কলকাতা থেকে ভুবনেশ্বরের যে পিরিয়ডটা, এটা মানে কিভাবে সম্ভব, মানে ভুবনেশ্বরে কি করে ঘটলো? একদমই তাই। আমি আজকে সবাইকে যে ঘটনাটা বলবো, সে ঘটনাটা এমনই একটা এক্সপিরিয়েন্স যে সেটা শোনার পর বুঝতে পারবে যে জিনিসটা ঠিক কি হলো। এবং দেখো, আমরা ভূতের গল্প তো সবাই মোটামুটি শুনে থাকি অনেক। আমরা দেখি যে লাস্টে গিয়ে অনেক কেস আছে, যে অনেক কেস এরকমও মানে ডিফারেন্টও আছে, বাট আমরা দেখি যে অনেক কেসে গিয়ে যে জিনিসটা অ্যাট দ্য এন্ড ক্লিনজ হয়ে গেছে, বা জিনিসটা অ্যাট দ্য এন্ড নেগেটিভিটিটাকে বার করা গেছে, বা যে ভিকটিমাইজড হয়েছে সে তাকে কিন্তু বাঁচানো হয়েছে। বাট এক্ষেত্রে জিনিসটা তা হয়নি। এক্ষেত্রে জিনিসটা হয়েছে একদম ডিফারেন্ট। আচ্ছা, দুজনের মৃত্যু দিয়ে জিনিসটা টেম্পোরারিলি শেষ হয়। আমি কেন বলছি কথাটা টেম্পোরারিলি শেষ হয়েছে, কারণ কি জিনিসটা এখনো শেষ হয়। আমি তোমাকে সত্যি বলছি, জিনিসটা কিন্তু এখনো আমার সাথে চলছে, এবং তার একটা ডিরেক্ট এফেক্ট না পড়লেও একটা কিন্তু ইনডিরেক্ট এফেক্ট আমার উপর এখনো চলছে। এখনো চলছে? হ্যাঁ, এখনো স্টিল নাও। এবং আমি এটা মানে কি বলবো, এই জায়গাতে দাঁড়িয়ে একটাই কথা বলতে পারি যে অনেকে বলে না যে জিনিসগুলো চলে গেলে চলে যায়, জিনিসগুলো চলে হয়তো যায়, কিন্তু তার যে একটা এফেক্ট থেকেই যায় মানুষের জীবনে, সেটা কিন্তু তার জীবনকে অনেক বছর অব্দি হন্ট করে। এবং শুধু সেই জিনিসটা নয়, যে ঘটে গেছে ইনসিডেন্টটা, সেই ইনসিডেন্টটাও অনেক দিন অব্দি হন্ট করে থাকে। তো এই ঘটনাটা শুরু হয়েছিল কবে? ঘটনাটা শুরু হয় আমার জীবনে, আমি যখন ক্লাস 7-এ। আমার যতদূর মনে পড়ে সেটা 2016 বা 17 ছিল। ঠিক আছে। অ্যান্ড আমার এখন বয়স হচ্ছে তোমার 22 বছর কারেন্টলি। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন ওই পিরিয়ডটাতে আমি কলকাতাতেই ছিলাম। ঠিক আছে। এবং কলকাতারই একটা স্কুল থেকে আমি পড়াশোনা করছিলাম। আমার বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যান্ড বাবা যেহেতু ট্রান্সফারেবল, বাবার জব পোস্টটা হাই ছিল বলে জব ট্রান্সফার হতো খুব ফ্রিকুয়েন্টলি। তো বাবার ট্রান্সফার হয় বাডবিল হচ্ছে তোমার কেওনঝড় ডিস্ট্রিক্টের ওখানে একটা জায়গা, ওড়িশাতে, খুব রিমোট এরিয়া। উড়িষ্যাতে। এবার ব্যাপারটা হচ্ছে, যেটা ভুবনেশ্বর থেকে যেটা যেতে তোমার মোটামুটি সময় লাগে তাও 4 ঘন্টার কাছাকাছি বাই রোড। তো সেখানে বাবার ট্রান্সফার হয়। জায়গাটা এতটা রিমোট ছিল যে আমার আর মায়ের ওই সময় থাকাটা সম্ভব ছিল না। এবং আমাদের একজন খুব কাছের রিলেটিভ, আমার এক কাকার মতন একজন, তিনি ভুবনেশ্বরে থাকতেন তার চাকরি সূত্রে। তো বাবা তার জন্য আমাদেরকে ইনসিস্ট করেন যে তোমরা তাহলে ভুবনেশ্বরে শিফট হয়ে যাও কলকাতা থেকে, অপরচুনিটিস তো বেসিক্যালি একই পাবে, মানে পড়াশোনা, মেডিকেল সবই ওখানে আছে, আর আমারও যাতায়াত করতে সুবিধেই হবে, কোনো প্রবলেম নেই, আমি বাই রোড যেতে পারবো, বাড়ি ছুটিতে আসতে পারবো। তো খুব ভালো প্রস্তাব ছিল। তো আমি আর মা শিফট করে যাই। এবার ব্যাপারটা হচ্ছে, কাকি মানে আমার কাকার যে ওয়াইফ এবং তার যে 2 ছেলে, তারা কিন্তু ভুবনেশ্বরের থাকতেন না, তারা কিন্তু থাকতেন মানে তোমাকে আমি বলছি, রাউরকেল্লা বলে উড়িষ্যাতে একটা জায়গা আছে। ওকে, ঠিক আছে। তারা রাউরকেল্লাতে থাকতেন, কারণ কি কাকির মানে যে মানে নিজের যে বাড়িটা, সে বাড়িটা হচ্ছে তোমার রাউরকেল্লাতে। ঠিক আছে। আর আমার কাকার যে নিজের বাড়ি আর আমার বাবার যে নিজের বাড়ি, সেটা কিন্তু আদি বাড়িটাই উত্তরপাড়ায়, কলকাতার উত্তরপাড়া, মানে হুগলি ডিস্ট্রিক্টে যেটা পড়ে আর কি। ঠিক আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে, কাকু তো ওখানে একটা রুম রেন্ট নিয়ে থাকতো ভুবনেশ্বরে চাকরির সূত্রে। তো আমরা যখন এখান থেকে যাই, আমি আর মা, তখন ব্যাপারটা হচ্ছে, তখন মা আমাকে মানে বলে যে দেখো, উনি তো এখানে আছেন, তো উনি তো একটা রুম রেন্ট নিয়ে থাকেন, আর নিজের কাজকর্ম নিজেই করতে হয়, তো ওনাকে আমরা ডেকে নিই, আমাদের সাথেই থাকবে। আর যেহেতু বাবা আর কাকুর সম্পর্ক খুব ভালো ছিল, তো বাবাও বলে যে কোনো প্রবলেম নেই, থাকুক, একসাথেই থাকুক, আমরা পুরো ফ্যামিলিটা একসাথেই থাকবো, কোনো সমস্যা নেই। আর কাকু কোনো আপত্তি করেনি, কাকিমারও কোনো আপত্তি ছিল না, উনি আমাদের সাথেই থাকতে শুরু করেন। এবার ঘটনায় আসি, ভুবনেশ্বরের যেখানে আমাদের বাড়িটা ছিল, এটা মেইন সিটির মধ্যেই। ঠিক আছে।
আমি এতটুকু বলতে পারি যে ভুবনেশ্বরে একটা জায়গা আছে রসুলগড় বলে, ঠিক আছে? আচ্ছা। যারা ভুবনেশ্বর থেকে শুনবে ঘটনাটা তারা জানে ওখানে রসুলগড় বলে একটা জায়গা আছে, আর রসুলগড় আর বাপুজি নগর বলে একটা জায়গা আছে। এই দুটো মানে দুটো এরিয়ার মাঝখানে বমিখাল বলে একটা এরিয়া পড়ে, ঠিক আছে? ভূমিখল। বমিখাল, BOMIKH, ঠিক আছে? ওই এরিয়াটাতে স্পেসিফিক্যালি আমার বাড়িটা ছিল। আচ্ছা। ঠিক আছে, আমি বাড়ির এক্সাক্ট লোকেশনটা দিচ্ছি না, কারণ বাড়িতে এখনো ওই পুরো অ্যাপার্টমেন্টটাতে লোকজন থাকে। সমস্যাটা ওখানকার একটা ফ্ল্যাট নিয়ে, ঠিক আছে? বাট ওই বমিখাল রিজিয়নের বাড়িটা খুব মানে একটা দারুণ জায়গা এই বাড়িটা আর কি, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, আমি যখন ভুবনেশ্বর শিফট হলাম, যেহেতু আমার জন্য জায়গাটা নতুন বা বাবার জন্য জায়গাটা নতুন, তো স্বাভাবিক কাকা ওখানে থাকতো, 1.5-2 বছর ধরে ছিল। তো কাকাকে বলা হয় যে একটা বাড়িতেও খোঁজ করতে। তো কাকা বমিখাল রিজিয়নটাতেই খোঁজ করেনি, উনি করেছিল অন্য সাইডে, ভুবনেশ্বরের অন্য সাইড, ঠিক আছে? সেখানে কিন্তু বাড়ি পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও সেটা পছন্দ হচ্ছে না। এবার অনেক খোঁজাখুঁজি করার পরে বমিখাল রিজিয়নে একটা ফ্ল্যাট পাওয়া গেল, এবং পছন্দ মতো একটা ফ্ল্যাট পাওয়া গেল। ফ্ল্যাটটা প্রথম আমার বাবা নিজেই দেখতে যান, এবং সেটা রাত্রিবেলা ছিল। আচ্ছা। তো একটা সেকেন্ড ফ্লোরের একটা ফ্ল্যাট নাম্বারটা হচ্ছে 202, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে মানে রাত্রিবেলা দেখবে একটা বাড়ি রাত্রিবেলা যেরকম দেখতে হয়, দিনের বেলা গেলে বাড়ির ইমেজ একটু হলেও অন্য থাকে, ঠিক আছে? দিনের বেলা বোঝা যায় বাড়িটা অ্যাকচুয়ালি কিরকম। তো আমার বাবা বাড়িওয়ালাকে বলে যে আমি কাল সকালবেলা একবার এসে দেখতে চাই, যদি আপনার কোনো সমস্যা না থাকে। বাড়িওয়ালা বলে না, তুমি এসো দেখে যাও। সকালবেলা গিয়ে বাবা দেখে যে বাড়িটার দক্ষিণ দিক আর পূর্ব দিক দুটোই খোলা, ওপেন, দুটোতেই ব্যালকনি আছে। অ্যান্ড বাড়িটা 2 BHK হতে পারে, কিন্তু বাড়িটা যতটা স্পেশিয়াস সেটা 2 BHK থেকে অনেকটা বেশি। মানে সাধারণত 2 BHK বাড়ি এত স্পেশিয়াস হয় না। আমি তোমাকে সিরিয়াসলি বলছি, আমাদের মানে যেটা তোমার ডাইনিং স্পেস ছিল, সেই স্পেসটা একটা এল শেপের স্পেস ছিল, ঠিক আছে? আর ওই এল শেপের যে এলের যে এই সাইডটা হয়, এই সাইডটা তোমার একটা কিচেনটার দিকে গেছে, আর কিচেনটা এন্ড হওয়ার পরে একটা ব্যালকনি আছে, ঠিক আছে? কিচেন এন্ড হওয়ার পর ব্যালকনি? হ্যাঁ, মানে কিচেনটা, মানে তোমাকে যদি ওই ব্যালকনিটাতে যেতে হয়, যেটা আমরা সেকেন্ড ব্যালকনি বলতাম, তাহলে তোমাকে কিচেন ক্রস করে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে? এবার ওই যে এল স্পেসটা, ওখানে ব্যালকনিটার ঠিক সামনেই আমাদের ডাইনিং টেবিল ছিল। কিন্তু যে ডাইনিং স্পেসটার কথা বলছি, এটা বড় ডাইনিং স্পেস, ওই গেস্ট স্পেসটা না, ওটা এতটা বড়, আমি তোমাকে বলছি তুমি আন্দাজটা করে নাও যে মোটামুটি ছোটখাটো একটা স্কুলের ফুটবল গ্রাউন্ড হবে। এতটা বড়? মোটামুটি একটা ছোটখাটো স্কুলের ফুটবল গ্রাউন্ড হবে একটা। যে স্কুলগুলো খুব ছোটখাটো স্কুল চলছে, ধরো একদম প্রাইমারি স্কুল চলছে, একটা প্লে গ্রাউন্ড গুলো হয় না, মোটামুটি ওটা প্লে গ্রাউন্ড। মানে 2 BHK ফ্ল্যাটে এতটা বড় চাই? হ্যাঁ, ওকে। এবং যে দুটো মাস্টার বেডরুম, প্রথম যে বেডরুমটাতে আমি ঢুকেছি, সে বেডরুমটা হচ্ছে গিয়ে, মাস্টার বেডরুমে কি থাকে, মানে একটা ছোট বেডরুম একটা বড় বেডরুম থাকে। ছোট বেডরুমটা আমি ঢুকে দেখছি যে ছোট একটা বেডরুম ইজ কোয়াইট মোর স্পেশিয়াস দ্যান দি আদার হাউসেস। বড় বেডরুমটা ঢুকে তো আমি বলতে পারছি যে এটা ডাইনিং স্পেস হওয়া উচিত, বিকজ সেটাও অনেক স্পেশিয়াস, ঠিক আছে? সেখানে মানে তোমার এই মানে সব, মানে আমাদের একটা খাট ছিল, যে খাটটা এতটা বড় যেখানে 4 জন শোয়ার পর 5 নম্বর জন শোয়ার জায়গা রাখা যাবে, অনেক বড় খাট। ওই খাটটা ওই রুমে রাখার পরেও একটা আলমারি, আরো কিছু রাখা গেছিল। এবার বুঝতে পারছো রুমের স্পেস কতটা? তো ওটা হচ্ছে আমাদের রুমের সাইজ। এত বড় রুম হয়ে গেছে যে জিনিসটা চোখে লেগেছে বাবা। বাবা না একটু কিউরিওসিটি ওয়াইজ বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছে ভাড়া কত। বাড়িওয়ালা যে রেটটা বলেছে, যে অ্যামাউন্টটা বলেছে, সেটা ওই বাড়ির অ্যামাউন্ট নয়। মানে ওই অ্যামাউন্টে তো 1 BHK পাওয়া যায়, 2 BHK এর প্রশ্নই ওঠে না। তাও আবার ভুবনেশ্বরের যে একদম সিটিতে, ওটা আরবান এরিয়াতে, একদমই। আর ওখান থেকে ভুবনেশ্বরের যে কোনো পার্টে তুমি রিচ করতে পারবে, ওটা এরকম জায়গাতে, ঠিক আছে? পজ এরিয়াতে পড়ে, ঠিক আছে? তো বাবা শুনে রাজি হয়ে যায়। তখন কিন্তু এইসব ব্যাপারের কোনো চিন্তা ভাবনাই মাথায় আসেনি, আমারও না, বাবারও না, মায়েরও না, কারোরই না। ভাড়াটা কত ছিল?
ভাড়াটা সত্যি বলতে গেলে হয়তো ওকে এক্সাক্ট অ্যামাউন্টটা বলি, 9,500 টাকা ভাড়া ছিল, 500 টাকা মেনটেনেন্স। 9,500 টাকায় 2 BHK ফ্ল্যাট প্রপার আরবান সিটিতে? ইয়েস। এবং তুমি বিলিভ করতে পারবে না, যখন আমার এই ইনসিডেন্টটা ঘটে গেছে তারপর যখন আমি মানে ওই বাড়িটা ছেড়ে দিয়েছি, তখন জানতে পারছি যে আমার যে পাশে, মানে আমি তোমাকে বাড়িটা আরেকটু এক্সপ্লেনেশন দিলে বুঝতে পারবে, যে আমার পাশে যে ফ্ল্যাটটা ছিল সেখানকার যিনি বাসিন্দা তিনিও তো ভাড়াতেই রয়েছে, রেন্টেই রয়েছে। তিনি কিন্তু সেই একই ফ্ল্যাটের, মানে ওইটা 2 BHK ওরকম একটা ফ্ল্যাটে তার রেন্ট কিন্তু সে পে করছিল প্রায় নিয়ার অ্যাবাউট 70,000, ডাবল রেন্ট পে করছিল। আমি জানতেই পারিনি, তার কারণ আমার ওর সাথে ওনার ইন্টারাকশন হয়নি কোনোদিন। আর সত্যি কথা বলতে ইন্টারাকশন হবেই এটা আশাও করা যায়নি, কারণ কি উনি দেখতাম উনি বাড়ি থেকে বেরোন না কোনো একটা কারণ, উনি বোধহয় ভেতরেই থেকে কাজকর্ম করতেন, যে সেটা আমাদের গল্পের কোনো পার্ট নয় যদিও। তো যাই হোক, এবার আমি তোমাকে বাড়িটার ভিতরে এক্সপ্লেনেশন দিই। বাড়িটা যে গলিটাতে ছিল, গলির একদম এন্ডের বাড়ি, মানে একদম যেখানে গলি শেষ, ডেড এন্ড, এখানে ডান দিকে বাড়িটা, ঠিক আছে। যদি কোনোদিন বাড়িটার দিকে দাঁড়াও, দাঁড়িয়ে যদি উপরের দিকে তাকাও, বাড়িটার সামনে এসে এরিয়াটা না, মানে একটা ফ্ল্যাট কি হয় তোমার এই এরিয়াতে, যদি একটা ফ্ল্যাট হয় তাহলে শুধু ফ্ল্যাটটা থাকবে, তার পাশাপাশি যে বাড়িগুলো থাকবে সেগুলোর কিন্তু মানে হাত, 1 হাত জায়গা ছেড়ে একটা বাড়ি হতে পারে, বা 2 হাত ছেড়ে একটা জায়গা বাড়ি হতে পারে। ওই বাড়িটার চারিদিকে যে স্পেসটা সেটা কিন্তু ন্যাচারালি ফ্ল্যাটগুলোর থেকে অনেক বেশি, মানে ওই বাড়িটার চারিদিকের একটা এরিয়া আছে, মানে বাড়িটা অনেক বড় জায়গার উপর বানানো হয়েছে এবং মাঝখানে বাড়িটা আছে, মানে বাড়িটার চারিদিকে তুমি, আর বাড়িটার নিচের পোর্শনটা তোমার গ্যারেজ, আচ্ছা, ঠিক আছে। তারপর ফার্স্ট ফ্লোর ছেড়ে সেকেন্ড ফ্লোরে আমরা থাকতাম, তো বাড়িটার নিচে মানে ওই স্পেসটা অনেকটা বেশি, ঠিক আছে। তো বাড়িটার কোনোদিন রাত্রিবেলা বাড়িটার দিকে তাকাও বা দিনের বেলা বাড়িটার দিকে তাকাও, তোমার একটা ফিলিং হবে, এটা যদি আমি জানি এটা আমার হয়েছে, বাট আমি বিশ্বাস করি যে তোমারও হবে এই ফিলিংসটা, কারণ যেই যাবে ওই বাড়িটাতে ওর ওই ফিলিংসটা, ওই বাড়িটার দিকে তাকালে তো মনে হবে যে না ঠিক আছে এটা খুব স্বাভাবিক সুস্থ বাড়ি, কিন্তু বাড়িটার মধ্যে স্বাভাবিকতা নেই। বাড়িটার দিকে তাকালেই মনে হয় যে বাড়িটা তোমার থেকে কিছু চাইছে, দ্যাট ইট হাউস সিক্স সামথিং ফ্রম ইউ, ঠিক আছে। এবং সেই জিনিসটা ওটা নিয়েই ছাড়বে, ওকে, মানে ইটস ডিমান্ডিং অ্যাটিটিউড, নিয়েই ছাড়বে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আমরা ঢুকলাম, ফ্ল্যাটে ট্রান্সফার হলো, শিফটিং হলো, সব হলো। বাবা তারপর নিজের কাজের জায়গায় ব্যাক করলেন, আমার স্কুলে অ্যাডমিশনও হলো, বেশ ভালো স্কুলে অ্যাডমিশন হলো, এবং বাবা নিজের জায়গায় ব্যাক করলেন। ঘটনায় আসি, ডিরেক্টলি শুরু করি যেখান থেকে ঘটনা ঘটতে। বাড়িতে থাকতে শুরু করার পর কিন্তু কিছু হয়নি, মানে 3 মাস যাবতীয় কিছু হয়। 3 মাস যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা আমাদের জন্য আনএক্সপেক্টেড তো ছিলই, এবং ভৌতিক যে কোনো ব্যাপার ছিল এর ভেতরে, এটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি, ঠিক আছে। আমার কাকা সকালবেলা একদিন ঘুম থেকে উঠে মাকে বলেছে যে বাজারে কি কিছু আছে, কাকা মাকে তুই করে বলে, মাও তুই তো করে বলে, এবার বাজারে কি কিছু আছে ফ্রিজে দেখতো। মা বললো না সেরকম কিছু নেই, তো একটা কাজ কর, তুই যাবতীয় কিছু আনার থাকে তুই এনে দিয়ে তুই খেয়ে রেডি হ, আমি খাওয়ার করে দিচ্ছি, খেয়ে তুই অফিস, দেখিলে আমি এমনি বেরোবো, আমি নিয়ে আসবো। কাকা এই সিম্পল কথাটা বলে নিচে গেল যে বাইকটা পার্কিং করা আছে, বাইকটা নিয়ে বাজারে যাবে। এই কথাটা বলে একটা সুস্থ মানুষ গেল, সিঁড়ি থেকে পড়লো, তার বাঁ পায়ের হাঁটুটা ডিসলোকেট হয়ে গেল, বাঁ পায়ের হাঁটু ডিসলোকেট হয়ে গেল। কেউ কত জোরে সিঁড়ি থেকে পড়েছে যে হাঁটু ডিসলোকেট হয়ে যাচ্ছে। এবং নর্মাল আমি বলছি তোমাকে যে ঘটনাটা, সেটা মার্চ এপ্রিল মাসের, বৃষ্টি হলে বুঝতাম জল পড়েছে, পা পিছলেছে, কিচ্ছু তো হয়নি, পেছন থেকে ধাক্কাও তোমার পড়লো, ডিসলোকেট হয়ে গেল। আমি একদম হয়তো ঠিক আছে, নর্মাল অ্যাক্সিডেন্ট হতেই পারে, অমনোযোগী ছিল, পড়ে গেছে। কিন্তু আমার কাকা অমনোযোগী তো দূরের কথা, আমার কাকা একটা মানে ডান পায়ে একটা প্রবলেমই ছিল, ওই প্রবলেমটার জন্য কাকা এটার অভ্যেস হয়ে গেছিল করতে করতে। কাকা কিন্তু যখনই সিঁড়ি দিয়ে নামতো, সিঁড়ির যে রেলিংটা থাকে ওটা ধরে নাম, আচ্ছা, তার কিন্তু পড়ার কথা না। এটা পরে মিলিয়েছি যে 2 2 4 হয়েছে, কিন্তু তার পড়ার কথা না। সিঁড়ি থেকে পড়লো, বাপায় আরো ডিস্টার্ব, প্রায় 15 দিন বেড রেস্ট, অনেক ঝামেলা হলো। যাই হোক, আমরা এটাকে নর্মাল ভাবেই নিয়েছি।
একটি মেয়ে কাজ করতে এলো আমাদের বাড়িতে, যে সে মেড, সে কাজ করবে এবং মানে একটা টাইমে আসবে, কাজ করে দিয়ে চলে যাবে, তো তার পয়সা পয়সা কেন বললাম নোট করে রাখো, মেয়েদের পয়েন্টটা কিন্তু ভুল। আচ্ছা, ঠিক আছে, এটার সাথেও কানেকশন আছে, মেয়েদের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এবার ব্যাপারটা হলো, এই কাকার ইনসিডেন্টটা যখন ঘটার পরে আমি নোট করতে শুরু করলাম যে আমাদের বাড়িতে যে এনভায়রনমেন্টটা আছে, যে এনভায়রনমেন্টটা খুব শান্ত থাকতো, খুব ঠান্ডা এনভায়রনমেন্ট, তো সেই এনভায়রনমেন্টটা ধীরে 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 চেঞ্জ হচ্ছে। আচ্ছা, কেন বললাম চেঞ্জ হচ্ছে? আমি তোমার সাথে স্বাভাবিকভাবে একটা কথা বলছি, একটা কনভারসেশন করছি, এবং সেটা খুব রেগুলার হচ্ছে, তো ঠিক আছে, আমি যে কোনো কথাই তোমাকে বলবো তুমি খুব হার্ট ইরিটেট হয়ে যাবে। এটা খুব ভালো কথাই বলেছি, তার মধ্যেও তোমার একটা ইরিটেশন থাকবে, ঠিক আছে, তুমি বিরক্ত হয়ে যাবে আমার কথাতে, নিতে পারবে না সে কথাটা, মানে এনার্জি ট্রান্সফর্ম করছে। হ্যাঁ প্রচন্ড ভালো। ঠিক আছে, মানে আমি মাকে একটা কথা বললাম যে মা আমি আমার বিকেলবেলা খিদে পেয়েছে, আমাকে কিছু খাওয়া করে দাও। মা তার উত্তরটাই এমন ভাবে দিল যেটা খুব স্বাভাবিক না, ধরো মা খুব রেগে গিয়ে বললো কিছু করতে পারবো না এখন, আমার ভালো লাগছে না, তোর নিজের যেটা করার। এটা খুব স্বাভাবিক উত্তর নয়, মায়ের দিক থেকে এটা খুব স্বাভাবিক উত্তর নয়, ব্যাপারটা খুব আনন্যাচারাল। যদি এই জিনিসটা প্রথম দিক থেকে হতো দেন না, মানে আমার ছোটবেলা থেকে মা কোনোদিন এই জিনিসটা তো আমাকে দেয়নি, এই বিহেভিয়ারটা। এক্স্যাক্টলি, আমি বিকেলবেলা কিছু খেতে চাইছি, মানে মা সেটা খুব উৎফুল্ল আমাকে করে দিয়েছে, মা নিজের থেকেও কখনো কখনো করে দিয়েছে, যেটা করেছি খাওয়াচ্ছে বিকেলবেলা, তো সেটা তো আমরা আমাদের মায়ের থেকে অনেক এক্সপেক্টই করি না, মার ওরকম একটা আনসার। আমার কাকার ক্ষেত্রে দেখতাম যে মানে কাকার সাথে মানে হুটহাট কাকিমার খুব ঝামেলা লেগে যেত, মানে ফোনেই কিন্তু ঝামেলাটা লেগে যাচ্ছে, আর কাকা কোনো খোঁজ নিচ্ছে না কাকিমার, কাকার দুই ছেলে কোনো খোঁজ নিচ্ছে না। আমি অবাক ব্যাপার, আমি তখন অতটা বুঝতাম না ব্যাপারটা, মা অনেকবার নোটিস করেছে জিনিসটা যে কাকা খোঁজ নিচ্ছেন না ওদের কেন। কাকা শুধু একটাই কথা বলতো যে আমার না ভালো লাগছে না, আর কেমন একটা অস্বস্তি অস্বস্তি হয় সবসময়, আর কিন্তু কোনোদিনই উনি বলে উঠতে পারেননি যে আমার কি অস্বস্তি হয়েছে। ঠিক আছে, মানে ওনার মধ্যে কেমন একটা চঞ্চলতা কাজ করছে, মানে মানুষটা ঠান্ডা নেই, আর মানে সামথিং ইজ ট্রাভেলিং বাট আই ডোন্ট নো হোয়াট ইজ ট্রাভেলিং, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে না সেটা আমাকে ট্রাভেল করছে। ঠিক আছে, কিন্তু উনি ভয় পেতেন না, ভীষণ সাহসী মানুষ ছিল, কোনোদিন ভয় পেতেন না। আর আমাদের বাড়িটাতে রাত হয়ে যাওয়ার পর একটা জিনিস আমি তোমাকে একটা জিনিস বলি, এবং এটা সবার জন্য থাকবে আজকে, এই কথাটা আমি সবাইকে বলছি, এই স্পেসিফিক জিনিসগুলো, যে অনেকে ভাবে যে কোনো এন্টিটি বা কোনো নেগেটিভ এনার্জি যদি থাকে সেটাকে আমরা একটা নেমিং করে দিই, ধরো ভূত, প্রেত, পিশাচ, জিন, এগুলো দিয়ে নেমিং করে দিই। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি যে এই নেমের বাইরে একটা বড় গল্প আছে। ঠিক আছে, কারণ নেগেটিভ এন্টিটি যে সবসময় একটা এন্টিটির ফর্মে তোমার সামনে এসে দাঁড়াবে তার কিন্তু কোনো মানে কনসেপ্টই নেই। ওটা কিন্তু সবসময় যে তোমার সামনে এসে দাঁড়িয়ে ওটা তোমাকে তুমি দেখতে পাচ্ছ বা তুমি দেখতে পাচ্ছ কোনো ছায়া সরে যাচ্ছে তোমার সামনে থেকে, না, সবসময় ওগুলো হবে না। এমন কিছু এন্টিটি থাকে যেটার প্রেজেন্সটা তোমার ফ্যামিলিকে ওখান থেকে নষ্ট করে দেবে, পুরো হাল করে দেবে। এক্স্যাক্টলি, যেটা অনেক সময় হয়ে থাকে যে তোমার বাড়ির বাস্তুতে যদি কোনো নেগেটিভিটি থাকে বা যদি নেগেটিভ এনার্জির প্রভাব সেই বাস্তুতে বেশি থাকে, সেক্ষেত্রে পারিবারিক ভাঙন দেখা যায়, ফাইন্যান্সিয়াল ডিক্রিজমেন্ট দেখা যায়, অনেক রকম প্রবলেম, শারীরিক অসুস্থতা, সবকিছু কিন্তু আমাদের লাইফে চলে আসে, যেটা আমরা বুঝতে পারি না যে কেন হচ্ছে, বা পারিবারিক সম্পর্ক পর্যন্ত ভেঙে যায়। এরকম দেখা গেছে যে বাড়ির বাস্তু ঠিক নেই, সেই জায়গায় থেকে দুটো ভীষণ লাভেবল মানুষ যাদের মধ্যে সম্পর্ক ভেঙে গেছে, যার মধ্যে একজন তুমি যেটা এক্ষুনি বললে যে তোমার সেই কাকিমার খোঁজ পর্যন্ত নিচ্ছিলেন না, বাড়ির অ্যাটমসফিয়ার খুব চেঞ্জ হয়ে গেছিল। কারণ এটা কি করে হয় জানো তো, মানে যখন আমরা কোনো হন্টেড প্লেসে যাই, রাদার ছেড়ে দাও হন্টেড ছেড়ে দাও, যদি আমরা কোনো নেগেটিভ প্লেসে যাই প্রথমেই আমরা সেটা বুঝতে পারি না। যেটা তুমি আমাকে প্রথমে বললে যে প্রথম 3 মাস তোমরা কিছু ফিল করোনি না, তারপর থেকে আস্তে আস্তে জিনিসগুলো তোমরা দেখা বা ফিল করা শুরু করো, বা তোমাদের পরিবারের সাথে ঘটনাগুলো ঘটতে শুরু করে। এটা কখন হয়? যখন আমরা কোনো নেগেটিভ প্লেসে যাই বা কোনো হন্টেড প্লেসে যাই, প্রথমে আমরা বুঝতে পারি না, কারণ আমাদের পজিটিভিটিটা নিয়ে আমরা সেখানে যাচ্ছি।
যখন আমাদের এনার্জি লেভেল সেই বাড়ির এনার্জি লেভেল বা সেই অ্যাটমসফিয়ারের এনার্জি লেভেল প্যারালেল সিচুয়েশনে আসে, যখন সেটা আমাদের সাথে একটা টাইম সিচুয়েশনে চলে আসে, তখন কিন্তু আমরা নেগেটিভিটিটাকে আস্তে আস্তে বুঝতে পারি। বা কোনো প্যারানর্মাল প্লেসে গেলেও জিনিসটা একই রকম হয়, তুমি প্রথমেই কিছু বুঝতে পারছো। এক্স্যাক্টলি তাই, একদমই তাই। এবং খুব অদ্ভুত ব্যাপার যে আমি তোমাকে একটা কথা বলি, একটা সিচুয়েশন বলি আমার বাড়ির, ঠিক আছে? মানে ধরে নাও একটা সময় হয়েছে সন্ধ্যেবেলা, ঠিক আছে, 7টা 7:30 দিকে বাজে, আমরা সবাই বাড়িতে, হ্যাঁ, বেডরুমের আলোটা জ্বলছে, ভালো করে শোনো, বেডরুমের আলোটা জ্বলছে এবং বাকি যে রুমগুলো এবং ডাইনিং স্পেসে, কিচেন, ব্যালকনি, সব জায়গার আলোগুলো বন্ধ করা, ঠিক আছে? শুধু বেডরুমের আলোটা জ্বলছে এবং তার আলো রিফ্লেকশনটা বাকি পুরো ঘরটাতে পড়েছে, বাইরের দিকটাতে গিয়ে, ঠিক আছে? খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ভুবনেশ্বর জায়গাটাতে যারা থাকেন তারা জানবেন এই জিনিসটা, যে খুব সুন্দর হাওয়া দেয় ওখানে, পুরী কাছাকাছি, একদম কোস্টাল এরিয়া কাছাকাছি। তো ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আমরা সবাই ওখানে বসে গল্প করছি, আমি, মা, কাকা। তুমি বেশি বিলিভ করতে পারবে না, তোমার নিজের বাড়িতে, তোমার বাড়ির বেডরুম থেকে বেরিয়ে বাথরুমে যেতে নিশ্চয়ই আসানসোল করবে এই বাড়িতে কর ভাই। পুরো ঘরটার দিকে যদি তুমি তাকিয়ে থাকো, বাইরের দরজাটাতে দাঁড়িয়ে তুমি সোজাসুজি বেডরুম দেখতে পাচ্ছ তোমার, ঠিক আছে, যেখানে আলো জ্বলছে, বাকি ঘরটা অন্ধকার। তুমি তোমার লিটারালি ঘরটাতে ঢুকতে ইচ্ছে করবে না, তোমার গা সঞ্চল করবে, ঠিক আছে? মানে আমি এখন বলছি, আমার এখনো সিরিয়াসলি গোজবাম্পস আসছে। ওই ঘরটার মধ্যে একটা স্কেরি এনভায়রনমেন্ট নিজে তৈরি হয়ে রয়েছে, ওটা তৈরি করতে লাগবে না, ওটা হয়েই রয়েছে, ওটা ওরকম ভাবে হয়ে রয়েছে, ঠিক আছে? মানে আমি আমি আমার বেডরুম থেকে বেশি ব্যালকানিতে যে যাবো, আমার তাতে মনে হচ্ছে ডাইনিং লাইট জ্বালিয়ে তা করছে। মানে আমি বেডরুম থেকে হেঁটে কিন্তু ব্যালকানির রুটটা আমার কাছে খুব ফ্যামিলিয়ার একটা রুট। মানে আমি কিন্তু ওটা যাই সকালবেলা 10 বার 15 বার চলে গেছি, 20 বার 25 বার চলে গেছি, এরকম কোনো ব্যাপারই না আমার জন্য। ওটা হঠাৎ করে আমার মনে হচ্ছে বেডরুম থেকে বেরিয়ে আমি ব্যালকানির লাইটটা জ্বালাই। কেন লাইটটা জ্বালাই তার কারণটা হচ্ছে, সবসময় আমার বাড়িতে একটা জিনিস আমার ফিল হতো, এটা কোনোদিন মা বা কাকা তো এখন নেই আনফর্চুনেটলি, মা এখন ওটা বলতে চায় না আমাকে। তার কারণ হচ্ছে মা ভাবে আমি ভয় পাবো, কিন্তু মা জানেই না যে আমি অনেক কনফিউশনে সবসময় মনে হতো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, somebody is there who is following me very silently, very calm. না সে আমাকে না সে আমাকে মানে এমন নয় যে আমার খুব কাজ ক্লোজ কেউ চলে এসছে, তুমি বুঝতে পারবে না, কিন্তু তোমার পেছনে কেউ একটা রয়েছে যে তোমাকে ফলো করছে খুব সাইলেন্টলি, খুব কামলি। এটা আমার, যেটা তোমার সিক্স সেন্স তোমাকে ইন্ডিকেট করছে, তার কিন্তু কোনো এক্সপ্রেশন নেই মুখে। মানে সে হাসছেও না, সে রেগেও গেছে না, সে কাঁদছেও না, দুঃখ করছে, কিচ্ছু হচ্ছে, সে জাস্ট ফলো করছে সাইলেন্ট। সেটা কিন্তু খুব মানে কিছুটা টাইমে যখন ফার্স্ট জিনিসটা ওদের করে, এটা খুব ইরিটেটিং ছিল। আমি দেখে যেতাম যে মা এরকম পেছনে দাঁড়িয়ে থেকে আমার পেছনে ঘুরছে, আমি না মাকে দুবার এরকম সামনে তাকিয়ে কাজ করতে করতে মাকে বলেছি পেছন ঘুরো না, ভালো লাগছে, তাকিয়ে দেখি কেউ নেই, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু মানে খুব ইরিটেশনের থেকে এটা ভয়েতে কনভার্ট হয়ে গেছে। বিকজ তারপরে যখন ফিল করতে শুরু করলাম যে না, এই জিনিসটা ইরিটেশন নয়, এই জিনিসটা সামথিং, দিস ইজ সামথিং হুইচ ইজ হন্টিং, ঠিক আছে? বাড়ির বাথরুম থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা জায়গা ওখানে হন্টেড ছিল, প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো প্রবলেম ছিল, সব কিছুতে আসছে। আচ্ছা, একটা বিগ পয়েন্টে আছে, বাড়িটার বাথরুমটা যেটা ছিল, বাথরুমের যে দেয়ালটা আর ঠাকুর ঘরের যে দেয়াল যেখানে ঠাকুর বসানো ছিল, সেই দেয়ালটা সেম ছিল। মানে বাড়িটার স্ট্রাকচারই এমন যে ঠাকুর ঘর যেখানে যে ঘরটা রয়েছে তার যে দেয়ালটা, সেই দেয়ালটাই বাথরুমের দেয়াল করা হয়েছে। এবং সেই দেয়ালটা এমনই একটা দিক, আমার বাড়িটাতে 2টো বাথরুম ছিল, একটা তোমার বাইরের বাথরুমটা, আর একটা বাথরুম বেডরুমের ভেতরের দিকে বাথরুম, ঠিক আছে? এবার ওই বাথরুমটা এমনই ভাবে করা যে দিকে তার মানে ইয়েটা রয়েছে, দেওয়ালটা রয়েছে, মানে ধর এটা যদি দেওয়াল হয়, এইদিকে হচ্ছে বাথরুম, এইদিকে হচ্ছে ঠাকুর ঘর, আর এই দেওয়ালটা এমনই পজিশনে, এমনই দিকে, দেখো ঠাকুর বসানোর তো একটা দিক লাগে, একটা তো দিক দেখে বসাতে হয়, ওই দিকটাই এমন একটা দিক যে ঠাকুর ছাড়া বসতে পারবে। এবং ওই দেওয়ালটা বাথরুম অ্যাটাচ দেওয়াল, সেটা আরো বড় ভুল। হ্যাঁ, বিকজ ওটা তো বাথরুম অ্যাটাচ দেওয়াল, ওই দেওয়ালটা তো শেয়ারিং মাই ওয়াশরুম, মানে ওই এরিয়াটাতে তো আমি ঠাকুর বসাতে পারি না, অ্যাটলিস্ট আমাদের সনাতন ধর্মের মতো এটা করতে পারি না আমি। এদের ঠাকুর যদি আমি বসিয়ে রাখি, সেখানে আমি ওয়াশরুম মানে আমায় ডেমোলিশ করতে হবে না, কিছু করার নেই, আমার তো কিছু করার নেই। বাধ্যবাধকতা অনুযায়ী
আমাকে ওয়াশরুম কিছুদিন ইউজ করা বন্ধ রাখতে হয়েছিল, কিন্তু তারপরে ওয়াশরুমটি বন্ধ রাখতে পারিনি কোনো কারণে। তোমাকে সেটাও বলছি, কোনো কারণে ওয়াশরুমটা বন্ধ রাখতে পারি, ঠিক আছে। এনিওয়েজ কোনো প্রবলেম হলো না, ঠিক আছে, করছি। তখন জানতাম যে এই জিনিসটা খুব খারাপ জিনিস। আমি কাকার ইনসিডেন্টটা বললাম, মায়ের সাথে ঝগড়া লাগছে বললাম, এবং আরেকটা কথা বললাম যে কাকা কিন্তু কাকিমার করে দিচ্ছে। ইতিমধ্যে ওই মেড সার্ভেন্ট কিন্তু আমাদের বাড়িতে কাজ করা শুরু করেছে। আচ্ছা, ঠিক আছে। ভুবনেশ্বর পৌঁছানোর পর এটা লক্ষ্য করলাম, আমি কিন্তু আমার জীবনে অনেক কিছু করতে চেয়েছি। মানে আমি না খুব এরকম টাইপের একটা ছেলে যে নতুন জিনিস জানতে ভালোবাসে, ঠিক আছে। শুধু জানতে ভালোবাসে না, সেটা নিয়ে নতুন কিছু করতে ভালোবাসে, ঠিক আছে। মানে আমি খুব পাগল একটা টাইপের, একটা আমার মনে হয় যে আমি করবো এই কাজ, এই ইচ্ছেটা আমার তো বলছি। ওকে, একটা মানুষ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তার মনে হচ্ছে যে সে যাই করবে সেখানে গিয়ে হেরেই যাবে, তার ফেলিয়ার হয়ে যাবে। অ্যান্ড অতপ্রতভাবে কিছু জায়গায় হচ্ছে, মানে মাইন্ডে নেগেটিভিটি ঢুকে গেছে তখন। মানে কোনো কাজ করতে গিয়ে আমরা কি বলি, বি পজিটিভ, স্টার্ট উইথ দি পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ তো দূরের কথা, আমি তো স্টার্টই করছি নেগেটিভ মাইন্ডসেট, যেমন তোমার এটা বলে স্টার্ট করছি। কাজ যদি করতে যাই সেদিন লোকে বলে যে আজকে কিছু খারাপ কথা বলো না বা কিছু বলো না, মা মাসিরা বলেন, সেদিনই মায়ের সাথে আমার ঝামেলা হয়ে যাচ্ছে, সেদিনই মায়ের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি মাইন্ডসেটটাই রং নিয়ে বেরোচ্ছি বাড়ি থেকে, কিন্তু কাজে গিয়ে সেখানে একটা এফেক্ট তো পড়বেই। ছোট ছোট এমন জিনিস যেগুলো মার্ক করে, জিনিসগুলো খুব আমাদের জীবনে, সারা জীবনে অনেক কিছু নষ্ট করে দিতে পারে। হয়তো আমার একটা ইম্পর্টেন্ট দিন, তুমি বাড়ি থেকে এমন ঝামেলা করে গেলে দেখতে, ওখানে কি তুমি এমন একটা কিছু করলে এই জিনিসটা করা উচিত ছিল, খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ আমাদের ব্রেন আমাদেরকে সেরকম ভাবেই কাজ করায় যে জিনিসটা আমরা মুখ দিয়ে বলি বা যেটা আমরা বিকজ এভরিথিং ইজ কানেক্টেড, দ্যাট করেসপন্ডিংলি রেসপন্ড করছে ব্যাপারটা না। এবার ব্যাপার হচ্ছে গিয়ে ওই কাজের লোকটা আসার পর আমাদের বাড়ির একটা খুব অদ্ভুত জিনিস চেঞ্জ হয়ে গেল। আমি তোমাকে বলি, আমাদের বাড়িও খুব টিকটক না। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে গিয়ে ওই যে কাজের মেয়েটা, সে আসার পর আমাদের বাড়ির টেম্পারেচার অদ্ভুতভাবে ঠান্ডা হচ্ছে। মানে ইন দ্য সেন্স কি আমাদের বাড়ির যে একটা ভারী ব্যাপার ছিল সেই জিনিসটা চলে যেতে পারে। খুবই অদ্ভুত জিনিস, কেন হচ্ছে কেউ জানে না, কেউ বুঝতেও পারছে না, কিন্তু ওতপ্রোতভাবে কানেকশন হচ্ছে। মানে কাজের মেয়েটা তোমার বাড়িতে আসার পর থেকেই, এবং সে মেয়েটি আমি যেরকম বললাম কিছুক্ষণ আগে, আমার ঘর টিপটপ হচ্ছে। মানে অত সুন্দর সাজানো গোছানো ঘর, কিন্তু সত্যি বলছি আমার এই বাড়িটার কথা এখনো মনে পড়লে নিজের মন খারাপ হয়ে যায়। ওই বাড়িটাতে কেউ ঢুকলে বলবে না যে বাড়িটা কোনো স্বাভাবিক, মানে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়ি, ঠিক আছে। দেখো একটু হলেও অগোছালো থাকে সবারই বাড়ি, ঠিক আছে। ও বাড়িতে একটু অগোছালো ছিল না, মানে ওটা একদম দারুণ ভাবে সাজানো একটা বাড়ি, দারুণ ভাবে সাজানো, যেটা সত্যি চোখ লেগে যাবে। এটা ভীষণ অবাক লাগছে আমার, ভীষণই অবাক জিনিস ছিল এটা। সে টিপটপ রাখছে, সাজিয়ে গুছিয়ে রাখছে, ইটস অ্যাকসেপ্টেড। এবং একটা ঠিকে কাজের লোক, সে এত কিছু করে না। কিন্তু তার আসার সাথে সাথে বাড়ির টেম্পারেচার আপ ডাউনের ব্যাপারটা একটু, হ্যাঁ, মানে বাড়িতে যে জিনিসগুলো ধরে নাও, আমার মায়ের সাথে ধরে ঝামেলা যাচ্ছে। ও আসার পর থেকে লক্ষ্য করছি যে জিনিসটা হলে কম্পারেটিভলি কম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং আমার বাড়িতে যে একটা ভয় লাগতো, মানে যতক্ষণ ও প্রেজেন্ট আছে ততক্ষণ কিন্তু বাড়িতে জিনিসগুলো হচ্ছে না। যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, ব্যাক টু দি সেম পয়েন্ট। ওকে, ঠিক আছে। মানে ধরে নাও ও প্রেজেন্ট আছে, আমি আমার যেরকম বললাম বেডরুম থেকে বেরিয়ে কিচেনে যাচ্ছি, আমার ভয় লাগে, সামবডি ইজ ফলোইং। ও আসার পর জিনিসটা হচ্ছে না। ও আসার পর আই এম লাইক ফিলিং ওকে, সবাই সব ঠিক আছে, সব রকম। ও কিন্তু এমন নয় যে আমার জন্য এসছে, ও এসছে নিজের কাজ করতে। কিন্তু ও ধরো কাজ করছে, ও বেডরুমে বসে কারোর সাথে কথা বলছে, হয়তো মায়ের সাথে কোনো কথা বলছে, তখন কিন্তু আমি সোজা হেঁটে চলে যাচ্ছি, আমার কিছু তখন আমার ভয় লাগছে না। এটা খুব অদ্ভুত ব্যাপার। একটা কাজের লোকের সাথে তো ওরকম কানেকশন থাকার কথাই নয়, কিন্তু ভীষণ অদ্ভুতভাবে এই জিনিসটা হচ্ছে। অ্যান্ড একটা কথা বলে, একটা ছোট্ট জিনিস বলে, যেটা গল্পের একটা পার্ট, কিন্তু ভূতের কোনো ব্যাপার নয়। এবং এই জিনিসটা কিন্তু ইন্ডিকেট করেছিল যে দ্যাট হাউস ইজ নট প্রপার। ওকে, আমার বাড়িতে, আমি তোমাকে সেটা সেদিনও বলেছিলাম যে আমার বাড়িতে শিরডি সাই বাবার পুজো হয়, ঠিক আছে। অ্যান্ড শিরডি থেকে আরেকটা মূর্তি আছে আমার বাড়িতে, শিরডি থেকে, ইয়েস, মহারাষ্ট্র থেকে, শিরডি থেকে। অ্যান্ড মূর্তিটাতে প্রাণ প্রতিষ্ঠা করে আনা মূর্তিটা, ঠিক আছে, ওখান থেকে। ওই মূর্তিটা আমার বাড়িতে পুজো হচ্ছে আজ ধরে 9 বছর ধরে, বছর হলোই, ঠিক আছে। বাবার যারা পুজো করে,
যে আই ডোন্ট নো ওয়েদার দ্য লিসনার্স আর সাইড ডিভোটিস, আমি এতটুকু বলতে পারি যে বাবার যে ফেসটা আছে দ্যাট স্পিক্স, ঠিক আছে? ওই মূর্তিটার ওটা কিন্তু অ্যাকচুয়ালি কথা বলতো কিরকম ভাবে, তুমি যদি খুব ভালো কিছু বলো বা ভালো কোনো অ্যাক্টিভিটি চারিদিকে হচ্ছে, ওনার স্পেস, ওনার যে ফেসটা, ইট টার্নস ইনটু আ স্মাইল, ভেরি স্মল স্মাইল, যেটা কি বলে না, ক্ষীণ হাসিতে পরিণত হয়েছে। মানে সে হাসিটা লেগে আছে মুখে, তুমি যদি খুব মাইনিউটলি না তাকাও তুমি বুঝতে পারবে না। আর আরেকটা হচ্ছে কি রাগ, কিন্তু সেই গম্ভীর যতটা কিন্তু যে কারোর মুখে দেখা যায়, কিন্তু সেই জিনিসটা কিন্তু তার মুখে অতটা রিফ্লেক্ট করে না। তোমাকে বুঝে নিতে হবে যে সে খুব একটা পছন্দ করছে না ডিসকাশন, তারপর সে পছন্দ করছে না এনভায়রনমেন্টটাকে। তো ওই মূর্তিটা তুমি চেঞ্জটা হোক। আর আমি এটা মানে এমনি এমনি বলছি না, এই চেঞ্জটা আমি নয়, আমার পরিবারের প্রচুর লোক দেখেছে এবং অনেক ভিজিটার আছে আমার বাড়িতে যারা আসে বাইরে থেকে জাস্ট ওনাকে দেখার জন্য, ঠিক আছে? অ্যান্ড ওনার কাছে অনেকেই আছে যারা বলে গেলে ফুলফিল হয়ে যায় জিনিসপত্র, এবং অনেক লোক আছে। ওই জিনিসটা কিন্তু আমি বলবো যে আমি আমার মাকে ফিরে পেয়েছি ওই বাড়িটা থেকে জাস্ট বিকজ অফ হিজ প্রেজেন্স। মানে কোথাও ভগবান আমাকে মাকে ফিরিয়ে দিয়েছে। যদি মা চলে যেত আমি তো একা হয়ে যেতাম, আমার কেউ ছিল না, ঠিক আছে? আমার দুটো মানুষ চলে গেছে, খুব ইম্পর্টেন্ট দুটো মানুষ জীবন থেকে চলে গেছে, কিন্তু তাও বললো আমার মা আছে। মানে ওনার জন্যই আমার মাকে আমি বোধহয় বাঁচিয়ে আনতে পেরেছি সিচুয়েশন, ঠিক আছে? এবার প্রবলেমটা হচ্ছে ওনার ফেস কিন্তু চেঞ্জ হতে থাকলো। ফেস কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে পুজো হচ্ছে বাড়িতে, সবকিছু হচ্ছে, উৎসবগুলো হচ্ছে যেগুলো পালন হতো আমাদের বাড়িতে, সেগুলো সবকিছু হচ্ছে। ওনার মুখের দিকে তাকালে যে কেউ বলে দেবে যে উনি রায়মাটা গম্ভীর ভাবে তাকিয়েছে, এতটা গম্ভীর চেয়েছে এটা একটা রাগে পরিণত হয়েছে। উনি রেগে গেছেন যে কিছু একটা এমন হচ্ছে যে জিনিসটা হওয়ার কথা না, সামথিং রং ইজ টেকিং প্লেস হিয়ার। বুঝতে পারতাম না, জানো তো, খুব সমস্যা লাগতো, বুঝতে পারতাম না এই জিনিসগুলো। কারণ কি, মানে তখন তো জিনিসটা হবে যে ভূত বা এরকম কিছু নেগেটিভ হতে পারে, মানে এতটা যে বাড়াবাড়ি হয়ে যাবে সেটা তো বুঝতে পারি। বাড়ির যে বাড়িওয়ালা, মানে যে ল্যান্ডলর্ড, তিনি জেনারেলি দেখবেন বাড়ির বাড়িওয়ালারা ভাড়া এক্সপেক্ট করে মাসের 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, 5 তারিখ ভাড়াটা দিয়ে দাও ভাই। আমার বাবা কখনো কখনো অনলাইনে পাঠাতেন, কখনো কখনো নিজে এসে ক্যাশ দিতেন। এবার সেটা করতে করতে না, মানে 12 মাসের মধ্যে 8-9 মাসের মধ্যে এটা হতো, ওটা মাসের 10 তারিখ 12 তারিখ হয়ে যেত, 15 তারিখও হয়েছে কোনো দিন। বাড়িওয়ালার কিন্তু কোনো সমস্যা ছিল না, এটা কোনো প্রবলেম করছেন না উনি, মানে উনি আমাদেরকে ট্রিট করছে অ্যাজ ইফ আমরা ওনার ফ্যামিলি মেম্বার। এত ভালো কথা কোনো বাড়িওয়ালা জেনারেলি বলে না তাদের টেনেন্টসদের সাথে, ঠিক আছে? তারা একটু স্ট্রিক্ট হবে যে আমার বাড়িতে এটা করা যাবে না, সেটা করা যাবে না। উনি কিন্তু মানে বাড়িতে বাড়িওয়ালা দেখবো, অনেক বাড়িওয়ালা যেটা পেরেট ফুকলো হয়েছে বলে পেরেট, ওনার কিন্তু সেটাতে কোনো প্রবলেমই নেই। উনি এসে আমাদের সাজানোর আইডিয়া দিচ্ছে, এভাবে সাজাতে পারো, সেভাবে সাজাতে পারো। ভালো কথা, আমরা ভালো পেয়েছি, আমরা মনে করি যে খুব ভালোই হচ্ছে আমাদের সাথে। একটা পার্টে গেল। এইবার আসি সেকেন্ড পার্টে। এটা হচ্ছে তোমার 6 মাস তখন আমরা কাটিয়ে ফেলেছি, 6-7 মাস মোটামুটি ওখানে কেটে গেছে আমাদের। তারপরেই ঘটা ঘটনা, আমার একটা কথা বলেছিলাম, আমার ইচ্ছে চলে যাচ্ছিল সব কিছুর থেকে, ঠিক আছে? আমার ক্লাস তখন কোন ক্লাস, আমি তো তখন গিয়ে 8-এ অ্যাডমিশন নিলাম। হ্যাঁ, আমি 8-এ অ্যাডমিশন নিলাম। 8-এর ধরো অ্যানুয়াল এক্সাম পড়ছি, পড়াশোনা যেটা আমি করছি, আমি কিন্তু নিজে একটা জিনিস লক্ষ্য করছি যে আমি যাই পড়ছি, পড়ার 2-3 মিনিট পর আমি ভুলে যাচ্ছি জিনিসটা। খুব অদ্ভুত ব্যাপার, আমি ভুলে যাচ্ছি, তো এটা খুব জিনিসটা ভুলে যাচ্ছি, এটা আলাদা ব্যাপার। আমি 1 থেকে 10 অব্দি পড়লাম, আমি 1 থেকে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 1, 2, 3, 4 অব্দি মনে রেখেছি, বাকি 5 থেকে 10 ভুলে গেছি। এখানে তা হচ্ছে না, 1 থেকে 10 অব্দি পড়ছি, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, কিছু পড়িনি। কনসেন্ট্রেশনের প্রবলেম কিন্তু নয়, কনসেন্ট্রেশনের প্রবলেম থাকলে কেউ ধরো মানে জিনিসটাকে বুঝতে পারছে যে হ্যাঁ আমি পড়ছি, বলে যাচ্ছি, তাহলে সে আরো কনসেন্ট্রেটেডলি পড়ছে বা পড়ার চেষ্টা করছে। কিন্তু না, কনসেন্ট্রেশন ফুল থাকলে তোমার মাথা 10 মিনিট পর ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমি চাই লেকচার ভাবতে আমার মাথার সমস্যা, আমি লেকচারে ভাবতে আমার মাথার সমস্যা হলো। এইগুলোর জন্য পড়াশোনাটা খুব এফেক্ট করলো। বাবা মা খুব বকাবকি করতো, ভীষণ বকাবকি। তো
তো কিছু করার নেই, বাবা মা বলবে, কিছু করার নেই। আর আমি বুঝতে যখন পারছি যে জিনিসটা খারাপ হচ্ছে, তখন আমি চেষ্টা করছি ভাই কিভাবে তো কিছু তো করতে হবে। কাকার যেটা সমস্যা হলো, কাকার যে হচ্ছে সুস্থ ছিল, তার করে ডায়াবেটিস ছিল, কাকার হাই সুগার ধরা পড়লো। আমার খুব মন খারাপ হয়েছিল, বেশ আমি কাকা খুব ভালো আছে। হাই সুগার ধরা পড়লো, সে এমনই সুগার ধরা পড়লো যে দুবেলা ইনসুলিন নিতে হতো, হাই ডোজে দিয়েছে। ফার্স্ট টাইম ধরা পড়ে? ইয়েস, খুব বাজে জায়গায় সুগার কি ধরা পড়েছে, কিন্তু তার সুগারের কোনো লক্ষণ ছিল না। তার ব্লাড প্রেশার কিচ্ছু ছিল না, শুধু ডায়াবেটিসটা খুব খারাপ স্টেজে ধরা পড়েছে। এমন স্টেজে ধরা পড়েছে যে সেটা দুবার ইনসুলিন নেওয়া স্টেজ। ডাক্তার বলেছে দুবার তোমাকে ইনসুলিন নিতে। আমরা ভাবলাম ঠিক আছে, শরীর আছে তো, হয়েছে, প্রবলেম হয়েছে, এখন ট্রিটমেন্ট তো করতে হবে, কিছু করার নেই। এবার আসি একটা ইনসিডেন্টটা কিন্তু খুব আনন্যাচারাল। আমাদের যে মাস্টার বেডরুমের খাটটা ছিল, যেটা বললাম যেখানে 4 জন সব করে 2 জন শোয়া যাবে, সেখানে ব্যাপারটা কি হয়েছে, আমার কাকা আর আমি নিচে শুতাম বিছানা করে, আর বাবা মা উপরে শুতেন। এমন না যে কাকা উপরে শোয়নি, কাকা আর বাবা উপরে শুয়েছে, আমি আর মা নিচে শুয়েছি, এরকম ভাবেই শুতাম। একটা ফ্যামিলি ছিল। বাবা জেনারেলি শুতো ওই খাটটার একটা সাইডে ছিল দেওয়াল, আর দেওয়াল একটা জানলা, ঠিক আছে, জানলাটা খুলে বারান্দায়, ঠিক আছে, ওটা ব্যালকনিতেই ওপেন হয়, ঠিক আছে। বাবা ওই সাইডটা শুতো, মা শুতেন ধারে, আমি নিচে, কাকা নিচে। আর কাকা হচ্ছে কি সারাদিন পরিশ্রম হওয়ার পরে চলে ঘুম। আমি আর মা হয়তো মোবাইল দেখছে, মোবাইলের লাইটটা ঘরে পড়েছে, আমি হয়তো চুপচাপ শুয়ে আছি, বাবা হয়তো ঘুমিয়ে পড়েছে, মা আর আমি বক বক করছি অনেক রাত। মা ঘুমিয়ে পড়েছে, বাবা আর আমি বক বক করছি, অন্ধকার ঘর, সবাই কিন্তু শোয়া, ঘুমোচ্ছে দুজন অব্দি। এইরকম টাইমে আমি একদিন দেখছি বাবা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে, মা পাশে বসা, আমার ঘুমটা জাস্ট ভেঙেছে, কাকা উঠে বস শুয়ে গেছে। কাকা আসার বরং কাকু গেছে যে কি হয়েছে, চিৎকার চেঁচামেচি করছো কেন রাখছি, আমি এটা কিভাবে দেখেছি, কি হয়েছে, সমস্যাটা কি? উনি চিৎকার চেঁচামেচি করছিলেন? না, বাবা চিৎকার চেঁচামেচি করছিল। কাকুর সাথে জিজ্ঞেস করলাম যে হয়েছে এটা কি, বাবা চিৎকার করছে কেন? কাকা যতক্ষণে ওয়াশরুম থেকে আসছে ততক্ষণে আমার ঘুমটা ভেঙেছে জাস্ট। তো কাকা বলছে যে আমি ওয়াশরুমে গেছিলাম, অ্যাকচুয়ালি আমি ওকে বসেছিলাম তোর পাশে, আরে তোর বাবা একটা জিনিস দেখেছে। আমি কি দেখেছে? আমি তখন ওকে বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা কি দেখেছে? বলছে ওই দরজাটার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে শ্যাম্পু মেরে। বললাম হ্যাঁ, এটা কি করে পসিবল? বেডরুমের দরজাটা বন্ধ থাকে, আর গরমকাল ছিল না তখন, দাঁড়া ওটা কোন মাস, সেপ্টেম্বর অক্টোবর হবে, খুব গরমও নেই, কিছুটা ঠান্ডা রেস আসছে পুজোর সময়। হ্যাঁ, তখন পুজোরই সময় ছিল, 2 সপ্তাহ পর পুজো। বাবা শুয়ে বলছে ওখানে কেটা দাঁড়িয়েছে, তখন ওরে লাইটটা জ্বলছে, কে দাঁড়িয়ে আছে? কেউ দাঁড়িয়ে, ঠাকুর ঘরের দরজা বন্ধ থাকে রাখছি বলা, কারণ স্বয়ং দেওয়া হয় ঠাকুর ঘর, তো দরজাটা বন্ধ। আর ওরই আমার স্টাডি টেবিলটাও ছিল। তো আমি কেউ দাঁড়িয়ে নেই, তুমি কি বলছো বলো তো? বলছে না, কেউ দাঁড়িয়ে আছে। আর বাবা না দর করে খাচ্ছে। আচ্ছা, দর করে খাচ্ছে, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট ছিল তো, দর করে। আর ওই একটাই বোধহয় বাবার রোগ ছিল, ব্লাড প্রেশার, আর কোনো রোগ নেই মানুষটা। এবার খাওয়াতে তো অনেক, 1/2 ঘন্টা মতো কাটার পর বাবা একটু শান্ত হলে শুলেন, তারপর ঘুমিয়ে পড়েছে। তো ব্যাপারটা ক্ল্যারিফাই করার চেষ্টা করোনি যে উনি কাকে দেখছিলেন? কাকে দেখছিলেন আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কি দেখতে পাচ্ছ বলার পর যে আনসারটা, সেটা বোঝার জন্য একটা এমনি বলতে হবে, সেটা বলছি এখানে। অদ্ভুত জিনিস, তুমি দেখবে তোমার এই ঘরটা যে লাইট গুলো রয়েছে, সেই লাইট গুলো বন্ধ করে দিই, সব লাইট, তাহলে ঘরের একটা অন্ধকার। যে অন্ধকারটা হবে, সে অন্ধকারটা 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 10 মিনিট অন্তর তোমার চোখে শোয়। এটাই স্বাভাবিক। আমাদের হিউম্যান বডিতে যে কোনো জায়গায় তুমি থাকো, অন্ধকার স্পেসে থাকলে কিছুক্ষণ পর সেটা সয়ে যাবে। তুমি দেখতে পাবে, চোখে অন্ধকার থাকলে দেখতে পাবে কোথায় কি আছে, অ্যাটলিস্ট তুমি সেন্স করতে পারবে। আমাদের এই বাড়িটাতে স্পেসিফিক্যালি তুমি শুয়ে গেছো তো, হয়তো বেশি 50 মিনিট হয়ে গেছে, তোমার চোখে অন্ধকার শুয়ে গেল, মানে তুমি সেন্সও করতে পারবে না কোথায় গিয়ে আছে, মানে তেকাও তোমাকে যদি কিছু খুঁজতে, তোমাকে হাত রাখবি লিটারালি। তো
এবং সেটা আমার সাথে হলে বুঝতাম, সবার সাথেই তাই হয়েছে। অন্ধকার মানে সেটা এমন জমাট বাঁধা একটা অন্ধকার যে অন্ধকার কিছু দেখাই যায়, বুঝতে পারছো? বাবা বলছে আমি কাউকে একটা দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে, যে একটা মানুষের মতোই, কিন্তু ওপর থেকে নিচ অব্দি কিছুই দেখা যাচ্ছে না, চোখ মুখ কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সে কিন্তু পুরো কালো, আচ্ছা, পুরো কালো। আমি না পাত্তা দিই, সত্যি কি বলছে। আর স্পেসিফিক্যালি বলে দিই, আমার বাবার ছিল তুলা রাশি। বাবা সবচেয়ে বেশি ভিক্টিমাইজ ছিল ব্যাপারগুলো, কারণ তুলা রাশি খুব হালকা রাশি, তুলা রাশিতেই যত বেশি ফিলিংস হতে পারে বা পজিশনও তুলা রাশিতেই হয়, ঠিক আছে? আমার বাবার তুলা রাশি ছিল। বাবা বলছেন দেখতে পাচ্ছে, সেদিন তো কোনোভাবে কাটলো জিনিসটা ব্যাপারটাতে। ইতিমধ্যে একটা জিনিস কি হয়েছে, এই যে মানে ভুবনেশ্বরে আমার ক্লাস 8 শেষ হওয়ার মাথায় আমার কাকাদের চাকরিটা করছিল, চাকরিটা চলে যায়। ওকে, চলে যায় যে খুব বাজে যেত। আমার কাকা বাবা দুজনেই তো খুব সৎ লোক ছিলেন, মানে তারা কম রোজগার করতে রাজি কিন্তু সৎ পথে করতে রাজি। ওনার এই সতের মানে যে কনসেপ্টটা ছিল যে আমি সৎ থাকবো, আমি সেখানে কোনো আনরুলি ইউজ করবো না, এই কনসেপ্টের জন্যই ওনার চাকরি চলে যায়। উনি সৎ ছিলেন, কিন্তু আর বাকি যারা ছিল তারা ঠিক ছিল না, তো হি লস্ট হিজ জব। মানে অফিসিয়াল পলিটিক্স এর হি লস্ট। অদ্ভুত ব্যাপার জানো, কাকা মারা যাওয়ার আগে অব্দি কোনো চাকরি আর। কতদিন জবলেস ছিলেন? প্রায় 3 বছর, প্রায় 2.5 বছর তো হবেই। দেখো 8-এ যাওয়ার অ্যানুয়াল এক্সাম হওয়ার আগে চাকরি গেল, 9 পুরো, 10 পুরো, 11 পুরো, 3 বছর। 3 বছর 3 বছরে একটা অন জব মানুষ সে জব পাচ্ছে। ভুবনেশ্বর ছেড়ে তখনই কলকাতাতেও কম জব ট্রাই করেনি, বিপিওতে অব্দি করতে ছাড়েন। লাস্টে ওনাকে মনে হয়েছিল আমি বিপিওতে চাকরি করবো। আমি লাস্টে বললাম যে তুমি এই বয়সে কি বিপিওতে চাকরি, বাবা লাস্টে বলবো এই বয়সে তুই কি বিপিওতে চাকরি, এখন আর বিপিওতে চাকরি করার কোনো মানে। সেটাও চেষ্টা করি না, সেটাও হয়নি। ওরা না করার তো তখন ডিসাইড করবে যখন জিনিসটা হবে, সেটাও হয়। কাজের জায়গা যেন পুরো নষ্টই হয়ে গেছিল, ঠিক আছে? এবার হচ্ছে আমার বাবা মায়ের সম্পর্ক। আমার বাবা আর মা দুজনে লাভ ম্যারেজ করেছিল, তাদের বন্ডিং অসাধারণ, অসাধারণ গল্প ছিল। মানে দুজনে মারপিটও করছে, আবার দুজনে ঠিক হয়ে যাচ্ছে, এরকম খুব ফ্রেন্ডলি বন্ডিং ছিল। আমি দেখতাম যে আমার বাবা মায়ের মধ্যে কিভাবে জিনিসগুলো বদলাচ্ছে। মানে আমি যেরকম বললাম যে আমি একটা কথা বলছি, মা সহ্য করতে পারছে না, বাবা একটা কথা বলছে আমার সহ্য করতে হচ্ছে, এরকম তো হচ্ছে। উল্টে বাবা মা দুজনকে অনেক কথা লুকিয়ে যাচ্ছে, হাজবেন্ড ওয়াইফ তারা লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন কথা লুকিয়ে যাচ্ছে যে কথাগুলো লুকানোর কথা নয়। বাবা একদিন একটা জায়গায় আলমারির একটা জায়গাতে টাকা এরকম নোট বাইন্ডেল করা ছিল, বাবা কোনো একটা পারপাসের জন্য ওটা রেখেছিল বা কিছু একটা কাউকে দেবে বলে আলমারির এমন একটা জায়গায় রেখেছে। দেখি কাজের লোককে বলছে তোর দিদিকে কিন্তু বলিস না। কাজের লোককে বলছে? তার ওয়াইফের থেকে এটা লোকানোর তো তার কোনো প্রয়োজন নেই। এটা কি সেই কাজের লোক যে? হ্যাঁ, সেই কাজের লোক। ওকে, এটা সেই কাজের লোকটাই। এবং যে জিনিসটা হচ্ছে, ওই কাজের লোকটা বলছে যে তোর দিদিকে বলিস না এখানে আমি টাকাটা রেখেছি। কেন? তার রিজন শুনবে তুমি, কোনো রিজন থাকলে মেনে নিতাম যে হ্যাঁ এটা তো স্পেসিফিক রিজন ছিল, যে মায়ের কোনো কিছু বাকি হয়তো দেবে সারপ্রাইজের জন্য। তার রিজন ছিল না, রিজনটা ছিল তোর দিদি জানতে পারলে নিয়ে নেবে। তার ওয়াইফ নিলেও তো সেটা তারই থাকবে, যাবে তা কোথায়, বাড়ির ভেতরেই তো থাকবে। খুব বাজে রিজনের জন্য বলছে তোর দিদিকে বলিস। তার মানে আমার মায়ের থেকে তিনি কতটা ডিস্টেন্স মেনটেন করছে বুঝতে পারছো? কিন্তু মায়ের সামনে একদম আমার বিহেভিয়ার কিছুই এগুলো কিন্তু মাকে বলছে না। আর জিনিসটা হচ্ছে বাবা কিছুতেই না বড়বিল থেকে আসতে চাইতো না, হ্যাঁ কিছুতেই আসতে চাই না। কেন? বাবা বলতো যে ওই রুমটাতে শুলেই আমার ঘুম হয় না। আচ্ছা, ওই রুমে শুলে আমার ঘুম হয় না, আর স্পেসিফিক্যালি ওই যে কোণাটা তুমি শুতে পারো না। আচ্ছা, ঠিক আছে।
কাজের লোকটা একটা টাইম পর কি হলো, ওই কাজের লোকটা আমাদের সাথে থাকতে শুরু করলো, পার্মানেন্ট কাজ করা শুরু করলো আমাদের বাড়িতে, 24 hours 24 ঘন্টা। বাবা তাকে মাইনে দিতেন, তার জন্য মাইনেও দেওয়া হতো, সে থাকতে শুরু করলো। এবার সে শুধু আমাদের বাইরের ঘরে, মানে যেহেতু স্পেসটা অনেকটা বড়, আমি তোমাকে একটা কথা বলতেছি বিশেষ না বললে, একটা সিঙ্গেল খাট দেখেছো তো? সিঙ্গেল খাট পরপর দুটো রাখা রয়েছে ডাইনিং স্পেসে, এবং তার মাঝখানে মোটামুটি যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা লম্বালম্বি দুটো মানুষ শুতে পারে। একটা মানুষ হয়েছে তার পায়ের কাছে মাথা দিয়ে, আর একটা মানুষ হয়েছে, এরকম দুটো মানুষ শুয়ে আছে, এতটা ডিস্টেন্সের দুটো খাট রাখা আচ্ছা, ডাইনিং স্পেসে। তারপরে অনেকটা জায়গা রয়েছে। আমার ডাইনিং স্পেসটা কতটা বড়, ও যে সোফা কাম বেডটা ছিল আমাদের বাইরের দিকে, সোফা কাম বেডটা, ওটাতে রাত্রিবেলাও শুতো। ও আমাকে নিজে অনেকদিন বলেছে যে আমি অনেকদিন ঘরে যখন ঘুমিয়ে পড়ি, কেউ আমার ঘুম থেকে আমাকে তুলে বসিয়ে দেয়, চুলের মুঠি ধরে টেনে তুলে বসিয়ে দিচ্ছে। বাড়ির যে মেয়েট ছিল তাকে? ওই মেয়েটাই। আচ্ছা, তাকে চুলের মুঠি টেনে টেনে ধরেছে, ধরে বসিয়ে দিচ্ছে, শুধু বসিয়ে দিচ্ছে। তারপরে যে আপনি বুঝতে পারছেন না, খুব খুব ক্রিপি জিনিসগুলো ঘটতে শুরু করলো। তারপরে আমি একদিন শুয়ে আছি, আমার পুরো ঘর অন্ধকার, বাবা মা কাকা সব, বাবা তখন এখানে ভুবনেশ্বরই ছিলেন, কাজের লোকটা বাইরে শুয়ে আছে, সে কিন্তু আরো ঘর কিন্তু অন্ধকার রয়েছে, ডাইনিংটাও অন্ধকার। এবার আমাদের যে দরজাটা মেইন ডোর, তার উপর একটা কাচের জায়গা করা ছিল, কাচের ওপারটা তো বাইরে, মানে এটা তোমার সিঁড়ির জায়গাটা, এবার সিঁড়ির ওখানে তো লাইট জ্বলছে, এলইডি জ্বলছে, তো কাজেও তো কাচ, ওই এলইডি দিয়ে কাচের কিছুটা আলোটা, কিছুটা রিফ্লেকশন কিন্তু আমাদের ঘরে মেন ডোরটার কাছাকাছি এসে পড়েছে, মানে ওর খাটটা দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো ঘরে না লাইট জ্বলবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে দরজাটা তার একটা ফাঁক আছে, ওই ফাঁকটাতে আমি দেখতে পাচ্ছি এই ফাঁকটা ব্লকড, তার মানে কেউ একটা দাঁড়িয়েছে, ফাঁকটা তো ব্লকড। ওখানে যদি কেউ দাঁড়িয়ে থাকতো তাহলে আমি আলোটা বেশি পেতাম, বা আমি আমার ঘরটা দেখতে পেতাম। ফাঁকটা দেখতে পাচ্ছি ব্লক, কেউ একটা দাঁড়িয়েছে। আমি মেয়েটাকে দিদি বলে ডাকতাম, ঠিক আছে? আমি আমাকে জিজ্ঞেস করলাম, চিৎকার করে ওখান থেকে বাথরুম, দিদি উঠলি? কোনো রেসপন্স নেই। আরেকবার জিজ্ঞেস করলাম, দিদি উঠলি? কোনো রেসপন্স। আমি দরজাটা খুললাম, এবার আমি যখন উঠতে যাবো আমি দেখি ওটা সরে গেল। ওকে, আমি উঠে দরজাটা খুললাম, ভেরিফাই করতে যাবো কি আছে। আর আমি খুব ডেডলি টাইপের ভেরিফাই করি, মানে আমি যখন এই জিনিসগুলোকে চ্যালেঞ্জ করি খুব ডেডলি করি। একটা চ্যালেঞ্জ করতে দেখলাম যে চ্যালেঞ্জ আমার করা উচিত ছিল, খুব বাজেভাবে আমার বড় হয়েছিলাম। আমি ওর কাছে গিয়ে দেখছি ও ঘুমিয়ে কাদা, চান্সেস নেই ওঠার। আমি তবুও ও নাটক করছে, আমি ওকে ওঠানোর জন্য মারলাম, আমি কেন ভাই তুই ওটা ওখানে দরজার সঙ্গে দাঁড়িয়ে গেল। কিন্তু বিড়ালে ওঠানোর পর বুঝতে পেরেছি ও যেভাবে ঘুম থেকে উঠেছে, লোকজন ঘুমিয়ে থাকলে জলকে কেউ অতটা ন্যাচারালি অ্যাক্টিং করতে পারবে না। তারপর ও কিছুটা হরচকে গেল, আমি চলে আসার সময় কিন্তু আমার আবার সেই জিনিসটা মনে আছে, কেঁপে চলতে খুব সাইলেন্টলি, খুব কাম, কিচ্ছু সে বল। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম বাবা মার। অনেকবার চেষ্টা করেছি জানো, আমাদের বাইরে আরেকটা খাট ছিল, একটা সিঙ্গেল বেড রাখা ছিল, অনেকবার চেষ্টা করি বেডটাতে নিয়ে একা শোয়া। এত ভয় লাগতো রাত্রিবেলা তিনি এত শুতে পারতাম না, অথচ আমার নিজের। আমাকে একটা কথা বলো, আমি মাঝখানে ইন্টারাপ্ট করছি। তুমি বলছো যে তুমি কখনো চোখে কিছু ওখানে দেখতে পাওনি? পেয়েছি একটা পিরিয়ডের পরে, এবং সেটাও খুব বাজেভাবে দেখেছি জিনিসগুলোকে। ওকে, মানে তাহলে তোমার মনের মধ্যে যে ভয়টা ক্রিয়েট হয়েছে, যে ভয়টা তৈরি হয়েছে, সেই ভয়টা কেন? কারণ এর আগে একটা ডেডলিয়েস্ট ঘটনা, যেটা তোমার কাকু ওপর সিঁড়ি থেকে পড়ে গেছিলেন, তারপর থেকে অ্যাটমসফিয়ার তোমার বাড়ির চেঞ্জ হয়েছে, যেটা তখন সিগনিফিকেন্টলি ওরকমভাবে আইডেন্টিফাই করা সম্ভব নয় যে এই কারণেই এই জিনিসগুলো ঘটছে। না, হতে পারে সেই দুটো মানুষের মধ্যে বন্ডিং এর মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দুটো মানুষের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে হয়তো তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। এবার তোমার বাড়ির যে কাজের লোক, সে যখন আসছে তখন তোমার বাড়ির অ্যাটমসফিয়ারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইগুলোকে আমি
কখনোই প্রথমবারই ওরকম ভাবে আইডেন্টিফাই করতে পারবো না যে এটা প্যারানর্মাল রিজন বা হন্টিং রিজনের জন্য হচ্ছে। একদমই তাই, Right? একদমই তাই। তো তোমার যে ভয়টা, এই যে তোমার যেটা মনে হচ্ছে যে পেছনে কেউ খুব সাইলেন্টলি, খুব কামলি, খুব নিঃশব্দে তোমাকে ফলো করছে তোমারই বাড়ির ভেতরে, ভেতরে একদমই তাই। হ্যাঁ, রাইট? এই যে ফিলটা, এই ফিলটা কি করে তুমি পাচ্ছিলে, মানে কি করে বুঝতে পারছিলে? কারণ তুমি কাউকে দেখতে পাচ্ছ না। না আমি দেখতে পাচ্ছি না, ধরে নাও আমি কাজ করছি, ঠিক আছে, তুমি যদি খালি পায়ে তোমার মেঝেতে হাঁটো, তোমার পায়ের সাথে মেঝের ঘষার একটা শব্দ আছে, যে শব্দটা শুনতেই পাওয়া যায় না প্রায়, কিন্তু খুব কানে যদি তুমি শোনার চেষ্টা করো তাহলে তুমি শুনতে পাবে। আমি পরিষ্কার বুঝেছি যে আমার থেকে 4-5 পা দূরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, এবং সে যে ওই অব্দি এসে পৌঁছেছে তার পায়ের আওয়াজটা আমি শুনতে পেয়েছি। ঘর তখন পিন ড্রপ সাইলেন্ট ছিল, তাই জন্য কানে আওয়াজটা পৌঁছে। ওকে, আমি কিন্তু বুঝতে পারছি কেউটা দাঁড়িয়েছে, সে দাঁড়িয়ে স্টপ হয়ে গেছে, সে আমার দিকে আসছেই না, আমার কাছে আসার চেষ্টাই করছে না, সে আমার থেকে একটা ডিস্টেন্স দাঁড়িয়ে, জাস্ট সে আমাকে অবজার্ভ করছে। একটা ঘটনা বলি, এই ঘটনাটা তো ঘটনা না, এটা কিন্তু ওই চেন রিয়াকশনের মধ্যেই ঘটছে, মানে ওই টাইম থেকে আমাদের আসার টাইম থেকে হচ্ছে, কিন্তু জিনিসটা এতটাই নর্মাল লুক ছিল যে বুঝতে পারিনি। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল গোজ পড়ে যায়। আমাদের বাড়িতে প্রচুর ইলেকট্রনিকের জিনিস ছিল, ওয়াশিং মেশিন ছিল, ফ্রিজ ছিল, টিভি ছিল, হোম থিয়েটার সিস্টেম ছিল, ফ্যান তো সবার বাড়িতেই থাকে। সবকিছু খুব অদ্ভুত ভাবে একদম ভেতর থেকে খারাপ হয়ে যাচ্ছে। আমাদের একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা ওয়ার্লপুল কোম্পানির ছিল, অ্যান্ড এই ফ্রিজটা প্রায় আমাদের বাড়িতে 20 বছর ধরে ছিল, ঠিক আছে, 20 ইয়ার্সের এই ফ্রিজটা, এটা 20 বছরে কোনো প্রবলেম করেনি। ওই বাড়িতে যাওয়ার পর ফ্রিজের যে ফাংশনটা খারাপ হলো, যে পার্টটা খারাপ হয়েছে, পার্টটা পাওয়াই গেল না, ফ্রিজটা অফই হলো। বাড়িতে কি ইলেকট্রিক্যাল প্রবলেমস ছিল কোনো রকম, মানে আমার বাড়িতে, আমি তোমাকে একটা কথা বলি, একটা আমাদের যে বিল্ডিংটা ছিল, সেই বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট একটা। হ্যাঁ, এবার ভোল্টেজের যদি সমস্যা হয় তাহলে তো ওই ফ্লোরে প্রত্যেকটা ফ্ল্যাটেই ভোল্টেজের সমস্যা, আর বাকি 3টে ফ্ল্যাটে তো কোনো ভোল্টেজের সমস্যা হচ্ছে না, শুধু তোমাদের ফ্ল্যাটে হচ্ছে। হ্যাঁ, কি করে পসিবল হবে? ইলেকট্রিশিয়ান রাখতে তো বাকি রাখি, ইলেকট্রিশিয়ানকে তো ডেকেছি যে ভাই আর্থিং এর প্রবলেম হচ্ছে কিনা দেখো, ভোল্টেজ ড্রপ করছে কিনা দেখো, কোনো কিছুতেই হচ্ছে না। লাস্টে বাড়িতে এমসিবি বসালাম, তাতেও কোথাও কাজ হলো না। ওকে, মানে ভোল্টেজ আপ ডাউন করলে এমসিবি ট্রিপ হয়ে যাবে, তাতেও কাজ হলো না, হচ্ছে তাতেও কোনো কাজ হলো না। আমাদের টিভি কেনা হয়েছে, তার 6 মাসের মাথায় মাদার বোর্ড উঠে গেল, ঠিক আছে, ফ্রিজ খারাপ হয়ে গেল, ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেল, হোম থিয়েটার সিস্টেমটা ভেতর থেকে পুড়ে গেল ডিভাইসটা, ভাই প্রায় 25,000 টাকা দামের হোম থিয়েটার সিস্টেম সেটা পুড়ে গেল। এতটা জিনিসগুলো শকিং না, যে কেউ শুনলে বলবে, প্রথম হয়তো শুনলে লোকজন বলবে যে ইলেকট্রিক্যাল প্রবলেম হচ্ছে, কিন্তু ইলেকট্রিক্যাল প্রবলেম পরপর ইলেকট্রনিক্সের জিনিসগুলো পড়ে যাচ্ছে। অ্যান্ড ভোল্টেজের সমস্যা হলে বাকি সাইডগুলোতেও হবে, শুধু আমার সাইডে ভোল্টেজের সমস্যা হয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না, না, এটা তুমি কি করে, এটা কেউ মানবে না, ঠিক আছে, এটা একটা পার্ট গেল। আমার দেখো, আমি ইনসিডেন্টগুলো তো আমার জীবনে ঘটেছে একদম 1 by 1 করে তো ঘটেছে, এবং সবটা তো আমার সিরিজটা মনে নেই, আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে ব্যাপারটাকে তুমি সাজাও এই জিনিসগুলোকে, ঠিক আছে। এবার একটা কথা বলি, যেটা কথাটা আমার খুব ভয়ের একটা কথা। কেন বলছি ভয়ের কথা? বিকজ আমি ভয় পেয়েছিলাম। আমার বাবা আর মা বাইরে মার্কেটে গেছে, কাকা পেট্রোলে বসে, আমি রান্নাঘর থেকে বেরোচ্ছি, আমার হাতে একটা প্লেটে খাবার, ঠিক আছে, আমি খাবারটা গরম করেছি মাইক্রোওয়েভে খাবো বলে, অরিত্র এতটা, এই জিনিসটা কারোর সাথে কোনোদিন হলেছে বুঝবে, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে লিটারালি। আমি রান্নাঘর থেকে বেরোচ্ছি, ওইটা হচ্ছে আমার বেডরুম, ওখান থেকেও এরকম এসে এই টার্নটা নেবে, নিয়ে সেকেন্ড ব্যালকনির দিকে যাবে। হ্যাঁ, তাহলে রান্নাঘরটা, যেই ব্যালকনিটা রান্নাঘর ক্রস করে তোমার, ইয়েস ওই ব্যালকনিটা। আর আমার ঠিক রান্নাঘর থেকে যে বেরোচ্ছে উল্টো দিকে হচ্ছে তোমার ফ্রিজ রাখা, রেফ্রিজারেটর। আমি ঠিক বুঝতে পারছি যে রান্নাঘর থেকে বেরিয়েছি, একটা পা বাড়ালাম, আমার লিটারালি মনে হলো যে কারোর সাথে আমার একটা ধাক্কা লাগলো, অ্যান্ড আমি দেখতে পেলাম আমার চোখের সামনে যে একটা
দেখো হাওয়া দিচ্ছি ইজ আ ডিফারেন্ট থিং। একটা হাওয়া আমার সামনে আমার থ্রু দিয়ে বেরিয়ে গেল, এটা কিন্তু ব্যালকানির দিকে চলে গেল হাওয়াটা। এই হাওয়াটা এত ঠান্ডা যে শরীরে 1 সেকেন্ডের মধ্যেও কাঁপিয়ে ধরবে। ওই হাওয়াটা কোনো এসির থেকেও আসছে না, এসি হাওয়াও বোঝা যায়। ওই হাওয়াটা এত ঠান্ডা যেটা শরীরকে 1 সেকেন্ডে কাঁপিয়ে দেবে। রান্নাঘর থেকে বেরোনোর মুহূর্তে তুমি এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আমি আর চোখে যে জিনিসটা দেখেছি সেটা দিয়েছে আমাকে ভয়। কোনোদিন বিধবারা যে থান করে এটা দেখেছো? সাদা শাড়ির পরে যে বর্ডারটা থাকে সেটা ব্লু বা গ্রে বা ব্ল্যাক এরকম বর্ডারের থাকে। আমি আর চোখে দেখলাম, এটা কিন্তু আমার নিজের ভিশন নয়, আর চোখের ভিশন, মানে সার্কুলার ভিশন, যেটাকে সাইড ভিশন বলি। আমি দেখলাম ঠিক দুটো পা হেঁটে ব্যালকানির দিকে চলে গেল, কিন্তু সেই পাটার উপরের মানে উপরে যেটা পড়ে আছে সেটা তো পায়েটা নিজের দিকে তাকালো বোঝা যায়, দেখায়। দেখলাম আমার থান কাপড়ের মতো কিছু পা দুটো। এটা তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, সাইড। খুব বিভৎস ভয় পেয়েছি, আমার হাত থেকে খাবারের থালা পড়ে গেছে। আমি কারো চিৎকার করে দেখেছি, আমি দৌড়ে বাড়ি চলে গেছি। আমি দেখেছি ওটা হেঁটে চলে গেছে, যার সাথে কিন্তু ওটা কলিজন হয়েছে। সেটা বেশিক্ষণ 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে। তুমি রান্নাঘর থেকে বেরোচ্ছিলে, সেখানে তোমার মনে হয় কারোর সাথে তোমার একটা ধাক্কা লেগেছে, সেটা কোনো হাওয়া হতে পারে বা সেটা কোনো একটা এমন ফর্মে হয়েছে যেটা তুমি তাকে চোখে দেখতে পাচ্ছ না, বাট তোমার সেন্স ফিল করেছে সেটা। আমি এইটুকু ফিল করতে পারছি যে আমি কারোর একটা হাঁটার পথের মাঝখানে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, যে তোমার সেন্স অর্গান তোমাকে সেটা ফিল করিয়েছে যে তোমার সাথে কারোর একটা কলিশন হয়েছে, একটা ধাক্কা লেগেছে, ঠিক আছে। তারপর তুমি আর চোখে দেখেছো যে কেউ একটা হেঁটে বেরিয়ে গেছে, যে সেইটা তুমি নিজের চোখে দেখেছো। আমি যখন তাকিয়েছি আমার লেফট সাইডে, তখন আমার প্রথম পার্টটা পড়ছে নিচের দিকে, ফ্লোরের দিকে, এবং ফ্লোরে আমি দেখছি দুটো পা বেরিয়ে গেল স্ট্রেট সোজা। ওকে, ঠিক আছে, এটা একটা। দ্বিতীয়টা, ওই মেয়েটি আমাকে বলেছে যে রাত্রিবেলায় ও লাঠির শব্দ শুনে। লাঠি? ওকে, লাঠির শব্দ শুনতে পাচ্ছে, টক 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 করে লাঠি কেউ হাঁটলে যে শব্দটা, তার মাল গেলে শব্দটা হয়, দাঁড়িয়েছে। এই শব্দটা যে ও একা শুনতে পেয়ে তার নয়, এটা আমিও শুনতে, এই জিনিসটা আমিও শুনতে পাচ্ছি। বাড়িতে আরেকটা জিনিস হতো, আমাদের বাড়িতে বললাম যে বাবার পুজো হয়, যে পুজোর যে স্পেসিফিক ডেট গুলো, যে দিনগুলো, ওই দিনগুলোতে যা ঝামেলা হতো না বাড়িতে, বিশ্বাস করতে পারবে না। পুজোর দিনগুলো? হ্যাঁ, প্রচন্ড ঝামেলা, হেভি ক্যাজরা হচ্ছে মায়ের সাথে আমার প্রচন্ড। বাবা মানে একদম, মানে কি বলবো, সেদিন বোধহয় আইদার মা বাড়ি থেকে বেরিয়ে লাগিয়ে প্রত্যেক কথায় লেগে যাচ্ছে, কথা হাঁটাহাঁটি লেগে যাচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে, ঝামেলা লেগে যাচ্ছে, আলাদাই। ঠিক আছে, একদম ন্যাচারাল ব্যাপারটা। আর পুজোর দিনগুলো হচ্ছে স্পেসিফিক ডেটগুলো যাচ্ছে। তো আমরা এটা ধরে নিতেই পারি যে অনেক সময় অনেক পরিবারে মা ছেলের মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা ফ্যামিলির লোকজনের মধ্যে অনেক সময় অনেক কারণে খুব বাজে, মানে আনন্যাচারাল রিজনের জন্য অশান্তি লেগে যায়, ঝগড়া লেগে যায়। তো এটা তারা হয়তো কোনোভাবে, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে উল্টো দিকের মানুষটাকে জাজ না করে সার্কামস্ট্যান্সেসটাকে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, অ্যাবসলিউটলি, বিকজ আমি তখন ভাবছি মা খারাপ, মা ভাবছি আমি খারাপ। হয়তো সবাই প্রত্যেকে তার নিজের জায়গায় ঠিক, প্রত্যেকে তার নিজের পয়েন্ট অফ ভিউতে ঠিক, প্রত্যেকে তার নিজের ভিউইং অ্যাঙ্গেল থেকে হয়তো ঠিক, বাট যে সিনারিওটা তৈরি হচ্ছে, যে সার্কামস্ট্যান্সেসটা তৈরি হচ্ছে, সেটার পেছনে হয়তো অন্য কেউ রয়েছে যাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। একদমই তাই, তুমি একদম ঠিক পয়েন্টটা বলেছো। আরেকটা কথা তোমাকে আমি বলছি এখানে, এই কথাটার প্রমাণ আমার কাছে নেই, কারেন্টলি তো নেই। আমি খুব ছোটবেলা থেকে আমার মানে আমার রাশি হচ্ছে মেষ রাশি, এবং মেষ রাশির ক্ষেত্রে এটা করা একদমই পসিবল নয়, কিন্তু খুব ছোটবেলার থেকেই আমি অনেক কিছু জানার চেষ্টা করেছি এবং তাদের অনেক জায়গায় ঘাটাঘাটিও করেছি। আমার একটা খুব বাজে হ্যাবিট তৈরি হয়ে গেছে, এবং তার ফলে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে, ওকে বলছি আমি অনেক কিছু ফিল করতে পারি, অনেক প্রেজেন্স ফিল করতে পারি। আগে এটাকে আইডেন্টিফাই করতে পারতাম না, এখন আইডেন্টিফাই করতে পারি ব্যাপারটাকে, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু আমি এটা বলছি যে সবার জন্য এই কথাটা বলছি। এই কথাটা হয়তো অনেকেই, কিন্তু তুমি একটা মানে খুব বাজে রেসপন্স পাবে অডিয়েন্স থেকে হয়তো, বাট একটা কথা বলছি, তুমি যত পজিটিভ নিয়ে কাজ করবে তুমি নেগেটিভের দিকে তত বেশি।
হ্যাঁ, এই জিনিসটা কিন্তু হয়, আমি হতে দেখেছি নিজের সাথে। তুমি গডকে নিয়ে যত বেশি চর্চা করবে না, তুমি আনহোলির দিকে যত বেশি এগোবে। তার কারণ হচ্ছে ভগবানের কনসেপ্টটা, তোমার মধ্যে যে পজিটিভিটিটা রয়েছে সেই পজিটিভিটিটা কিন্তু বাইরের যে নেগেটিভিটিটা সেটাকে, মানে তুমি ধরো একটা ভালো মানুষ, ঠিক আছে, তুমি একটা নেগেটিভ জায়গায় গেলে, একটা হন্টেড জায়গায় গেলে, তোমার পজিটিভিটিটা তো তাকে সহ্য করতে দিচ্ছে, সহ্য করতে, মানে সেটা চিন্তা করতে পারবে না ওই জিনিসটা না, সে তোমাকে বেশি হন, সে হনটা তোমাকে বেশি করবে। হতে পারে তোমার পজিটিভ অরার কারণে হয়তো মানে সে তোমায় টাচ করতে পারছে না, বাট হন্ট কিন্তু তুমি সবচেয়ে বেশি হবে, তুমিই ফিল করতে পারবে যে সেখানে কিছু একটা এমন প্রেজেন্স আছে, ঠিক আছে। এবং আমি বলছি, এবং আমি যে 4 বছর, যে 3.5-4 বছরের বাড়িটাতে ছিলাম, মানে এটাতে আর কোনো যুক্তিই চলে না যে আমার ওই টাইমের পর থেকে আমার এখনো যে একটা জিনিস চলে, সেটা আমার একটা রোগ হয়ে পরিণত হয়ে গেছে, সেটা হচ্ছে হাইপার টেনশন হয়ে গেছে। এখন ডাক্তার আমাকে বলছে আমার হাইপার টেনশন, যেখানে আমি ছেলেটা ঠান্ডা ছিল, আমার মাথা গরম কি লেভেলে হচ্ছে আমার জন্য, আমি কি বলে বোঝাবো, ছোট ছোট ব্যাপারে মাথা গরম হয়ে যাচ্ছে, মানে আমার পেশেন্স লেভেল, পারসিভারেন্স লেভেল সবকিছু শেষ, বুঝতে পারছো তো। তো লাঠির আওয়াজ পেয়েছি, দেখেছি একজনকে, এটা বলছি। আমার এরপরে যে ঘটনাটা সেটা বলি, যে ওই যে কাকুর সাথে কাকিমার যে ঝামেলাটা লাগছে না, কাকু মাঝে মধ্যে বাড়ি যেত, যেত একটা সময় পরে সেটা যাওয়া বন্ধ করে দিল, আর যাচ্ছেই না তার বাড়িতে, কিন্তু টাকা পয়সা যেটুকু হচ্ছে সেটুকু পাঠিয়ে দিচ্ছেন, বাড়ি যাওয়ার সিনই নেই। এবং তার পরিবার এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশন থেকে তার সাথে, কিন্তু মানে সেও খারাপ বিহেভিয়ার করছে, তার ছেলে এবং তার স্ত্রী, তার ওয়াইফ, সেও কিন্তু খারাপ ব্যবহার করছে তার সাথে, কিন্তু তার রেসপন্সও কিন্তু ভালো নয়। আমরা ভাবছি সেই রেসপন্সটা ভালো নয় বলে ওনার রেসপন্স ভালো নয়, বাট এটা চলতে পারে না, কিন্তু এটা চলেছে। হাজব্যান্ড ওয়াইফ সেটা তারা যতই দূরে থাকুক না কেন, একটা পয়েন্ট অফ টাইমে তারা মনে হবে যে না, আমি কেন এত খারাপ ব্যবহার করছি আমার ওয়াইফের সাথে, হাজব্যান্ডের সাথে, সেটা কিন্তু চলে গেছে। এবার বলি কোভিডের হওয়ার ঠিক আগেকার ঘটনা। আমার মা মানুষটা খুব অ্যাক্টিভ, ঠিক আছে, ভীষণ অ্যাক্টিভিটি, মানে তুমি সকালবেলা হয়তো কোনো প্ল্যান নেই, রাত্রিবেলা বলছো দীঘা যাবো, ও উনি ব্যাগ গুছিয়ে চলে যাবে, এরকম ব্যাপারে ওনার কিছুই সমস্যা নেই। সেই মানুষটা বিছানায় পড়ে গেল কোভিডের সময়। কোভিড হওয়ার প্রায় তোমার 8-9 মাস আগে, মানে কোভিড আসা 2020 8-9 মাস আগে বিছানায় সদস্য হয়ে গেল। আর একটা মায়ের বিশাল নিউরো প্রবলেম ধরা পড়লো, যেটার জন্য ডাক্তার এমন এমন জিনিসপত্র মানা করলো, ভারী ওয়েট লিফটিং করা যাবে না, নিচে তো বসার মানা, রেস্ট্রিক্টেড পুরো, কোনো চেয়ারে বা শক্ত বা নরম জায়গায় কন্টিনিউ বসে থাকতে পারবে না, হাঁটতে পারবে না বেশি। কারণ হচ্ছে কি, মা না দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে পড়ে যেত। আচ্ছা, কারণ মায়ের যে ডান পায়ের যে নিউরো যে নার্ভ গুলো আছে না, ওই নার্ভ গুলো শুকিয়ে গেছে, ওগুলো কালি করছে না। আচ্ছা, ঠিক আছে, অ্যান্ড এমন সিচুয়েশন হলো তিনি প্যারিড। ডাক্তার এমন একটা কথা বলেছিল যে, আর বোনের সঙ্গে একটা কথা বলে আমার মা মারা যাওয়ার আগে আমার মায়ের প্রায় কম করে হলেও 3 লাখ টাকা পর্যন্ত খরচাই করেছে, শুধু ট্রিটমেন্ট, মাকে সুস্থ করতে পারেনি, মাকে সুস্থই করতে পারেনি। আমি ভুবনেশ্বরে, আমার বাড়িটা এত সুন্দর লোকেশনে ছিল, বাড়ির থেকে 5 মিনিট 6 মিনিটে গেলে, দেখো আমি বাবার পুজো করতাম, বাড়ি 400 মিনিটে গেলে একটা বাবার মন্দির ছিল, বিশাল বড় মন্দির। মন্দিরে একটা প্রসেশন ছিল, জানো তো, আমরা বলি যে বাবা পালকি প্রসেশন হয়, প্রত্যেক থার্সডে করা হতো ওটা, ঠিক আছে। তো এরকম অনেক ডেভোটি ছিল, যেটা তার বাড়িতে একটা থার্সডেতে পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জমেন্টটা করতো, পালকিটা মন্দির থেকে বেরিয়ে পরিক্রমাটা করে তার বাড়িতে গেছে, পালকিটা ওখানে রাখা হয়েছে, সেখানে পুজো করা হয়েছে, আবার দেন পালকিটা আবার ওখান থেকে বেরিয়ে মন্দিরে আনা হয়েছে। অনেকেই এটা এক বৃহস্পতিবার করে নিজেদের বাড়িতে রেডি। 4 বছরে আমি কতবার চেষ্টা করছি, কোনোদিন করতে পারিনি। কিন্তু আমি কিন্তু বলতে গেলে আমাদের গোটা ফ্যামিলি বাবার ইন্টেন্স, প্রচুর খরচা হয় বাবার পেছনে, প্রচুর পুজোর পেছনে খরচা করা হয়, এটা কোনো ব্যাপারই ছিল না আমার, ওটাতে কোনো খরচাই হতো না আমার। কিন্তু এই জিনিসটা করতে পারে, সেই মন্দির থেকে পালকি আনতে পারি, এটা আফসোসই ছিল, এখন আমার রয়েই গেছে আফসোস। এটা তো একটা ঘটনা ঘটলো। এইবার একটা ঘটনা সব, আমার কাকা চাকরি চলে গেল, সবকিছু এটা তো হলোই। আমার বাড়িতে একটা এন্টিটি ছিল না,
দুটো এন্টিটি ছিল। দুটো এন্টিটি ছিল? কেন দুটো এন্টিটি ছিল? কারণ একটা এন্টিটি প্রেজেন্ট ছিল যে এটা করছিল, আর সেকেন্ড এন্টিটিটা বাবু বলেছিলাম যে আমার বাড়িতে বাবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই এন্টিটিটাকে চালানো করা হয়। আচ্ছা, স্পেসিফিক্যালি আমার বাড়িতে চালানো করা হয় আমার পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য। কারণ যে এন্টিটিটা ছিল সে তো ছিলই, কিন্তু আরেকটা এন্টিটিকে চালানো করা আমার পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য। মানে সে যে প্রেজেন্ট ছিল সে এমনি ক্ষতি করতো, কিন্তু আরেকটাকে দিয়ে সেটাকে আরো রিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। কে করেছে সেটাও বলবো, কেন করেছে তার কারণও আছে একটা। এইবার ব্যাপারটা হচ্ছে যে করেছে সে কিন্তু এই আমার বাবা আর কাকা মারা যাওয়ার 7 থেকে 8 দিন পরে তিনিও মারা যান। স্যার তোমার বাবা আর কাকা কি এই বাড়ির কারণেই মারা যান? হ্যাঁ, এবং ওই এন্টিটিটাকে চালানি করা হয়েছিল। সেই ব্যাপারটা যদি একটু ব্রিফলি বলো। বলছি, বেসিক্যালি আমার কাকা, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক জিনিসটা এত ভয়ঙ্কর, অরিত্র এত ভয়ঙ্কর যে এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে অনেক ক্ষেত্রে তোমাকে অনেক সময় দেয়, ঠিক আছে, অনেক ছোট 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 ঘুরতে 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 কি বড় ইনসিডেন্ট করবে। এমন জিনিস আছে যেটা তোমাকে সময় দেবে না, যেটা তোমাকে আমি আজকে বসে করবো কালকে যা এফেক্ট হওয়ার হয়ে যাবে, ঠিক আছে, এরকম জিনিসও কিন্তু এক্সিস্ট করে। আমার কাকার কে করেছে জানো ব্ল্যাক ম্যাজিকটা? আমার কাকির যে কাকার যে ওয়াইফ, তার বাড়ির একজন যাকে দিয়ে কাকি করিয়েছে। তোমার কাকি করিয়েছিলেন তার নিজের হাজবেন্ডের উপর? পুরো ফ্যামিলি, মানে নিজের হাজবেন্ড প্লাস তোমাদের ফ্যামিলির উপর? স্ট্রেঞ্জ। কেন করিয়েছিল? বাট তোমাদের তো সম্পর্ক ভালো ছিল। কেন করেছিল? কাকির কনসেপ্ট ছিল আমরা কাকাকে ওখান থেকে আসতে। ওকে, কাকির কনসেপ্ট ছিল কাকির ফ্যামিলিটা এফেক্ট হচ্ছে আমাদের কাকা, ঠিক আছে, উনি তার জন্য কি করলেন একটা ওইরকম স্টেপ নিয়ে, ঠিক আছে। এই জিনিসটা আমি কি করে বুঝতে পারলাম এটা বোঝাচ্ছি। কোনো তান্ত্রিক বা কোনো সবসময় যে দেখো আমি কোনো তান্ত্রিকের থেকে জেনেছি জিনিসটা কিছুটা, সেটা জেনেছি, যখন জেনেছি তখন জিনিসটা অলরেডি ওভার হয়ে গেছে, ব্যাপারটা তো পিরিয়ডটা ওভার হয়ে গেছে, কিন্তু পিরিয়ডে থাকতে থাকতে যখন জেনেছি তখনকার কথা বলছি। আমার বাবা, আমি বলি আমার গোটা পরিবার কোভিডে এফেক্টেড হয়েছিল, ঠিক আছে, বাট তাদের মৃত্যুগুলো কোভিডে হয়েছে বলে আমার মনে হয় না। কেন মনে হয় না? দেখো কোভিড টাইমে এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যেগুলোকে কোভিড বলে চালানো হয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে কোভিড ছিলই না। কোভিড ওয়াজ নট দ্য রিজন ফর ডেথ। আমার বাবা যখন মারা যান তার ঠিক 15-20 দিন আগের কথা বলছি। হ্যাঁ, আমি বসে আছি, ঠিক মানে পুজো করছে বসে, ঠিক আছে, তো একটা পাত্র আছে, বাবার সামনে একটা পাত্র রাখা, পাত্রটা ভর্তি করা হচ্ছে বিভূতি দিয়ে। বাবা একটা বিভূতি দিতেন, বিভূতিটা শিরডি থেকে সবাইকে দেওয়া হয়, এখন অব্দি দেওয়া হয়, আগুনটা জ্বলছে দ্বারকা মাইতে, তো ওই বিভূতিটা দেওয়া হয়। তো বিভূতিটা বাটিটাতে ভর্তি করে রাখা, ওপর অব্দি রাখা, যে ওখান থেকে নিয়ে তুমি মাথায় লাগাতে পারো। আমি ক্লিয়ার ক্রিস্টাল দেখতে পাচ্ছি অরিত্র, কোনো পাউডারের ওপর বা কোনো জলের ওপর যদি তুমি একটা কোনো যে মানে স্ট্যাম্পের টাইপের জিনিস দিয়ে একটা এরকম রেখে ওটাকে তুলে নাও, তাহলে ওটা একটা মার্ক এসছে ওটার, যদি কোনো পাউডারের। আমি ক্লিয়ার ক্রিস্টাল দেখতে পাচ্ছি একটা কঙ্কালের শেষ ফুটে উঠে জলের মধ্যে পাউডারটা বিভূতিটা। আচ্ছা, ফেসটা দিয়ে কঙ্কালেরই। আমার কাছে ছবিটা প্রবাবলি আছে, ওটা নাই থাকার কথা, প্রবাবলি হয়তো আমি ওকে খুঁজে পেলে নিশ্চয়ই পাঠিয়ে দেবো ছবিটা। একটা মুখ, তার দুটো চোখের ওখানে গর্ত, এবং মুখের ইয়াটা হা করা, ওটা কঙ্কালের ফেস, এটা খুব এভিল কিছু ফেস, ওটা কোনো ভালো মানুষের মুখ হতেই পারে না। এটা আমিও বুঝেছি, আমার মাও বুঝেছেন, আমার বাবাও বুঝেছেন। ওটা ডেপিক্টই করেছিল যে সামথিং এভিল কেম ইনটু দ্য হাউস, ঠিক আছে। আর আমার কথাটা যে আমি বলছি শুধু তাই না, ভেরিফাইড আছে। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা খুব পাগলের মতো হয়ে গেছিল, বাবা কাকা দুজনেই চলে যাওয়ার। আমার মায়ের যখন ফোন করেছিল, ভদ্রলোকের নামটা আমি নিচ্ছি না, উনি বাঁকুড়ায় থাকেন, ঠিক আছে, উনি প্রসিদ্ধ তান্ত্রিক বলতে পারো, কিন্তু উনি তন্ত্র সাধনাটাকে সাইডে রেখেছেন। উনি নিজে একজন চাকরিজীবী মানুষ,
কিন্তু যারা খুব ইন্টেন্স সমস্যা করে ওদের উনি হেল্প করেন, এর জন্য কোনো টাকা পয়সা চার্জ করেন না, প্রসেসে যে টাকাটা লাগে সেটা দিতে হয় তাদেরকে। মানে জিনিসপত্র সামগ্রীর টাকা থাকলে তারাই দেয়, ঠিক আছে। মা শুধু ফোন করেছে যে এরকম দাদা এরকম হয়েছে, রাজ, আমার বাবার নাম ছিল রাজকুমার, বলতে অসুবিধা নেই মানুষটা মধ্যেই, রাজ চলে গেছে। উনি শুধু ওপর থেকে ফোনটা ধরে রইলেন, ধরে 5 মিনিট ধরে রয়ে বললেন যে 2 মিনিট দ্বারা কল ব্যাক করছে। 2 মিনিট পরে কল ব্যাক করে বললেন হ্যাঁ বল কি বলছিল, দেখা রাত চলে গেছে। তোদের ঘরে দুজন হয়েছে তো, নিয়ে যাওয়ার জন্য ওনার না, মানে বাঁকুড়াতে বসে ভুবনেশ্বরে উনি বলছেন। এবং শুধু এই কথাটা নয়, আরেকটা কথা উনি বললেন, তোদের বাড়িতে প্রথম একটা জিনিস ছিল, সেই জিনিসটা তোদেরকে বাড়ি ছাড়তে দেয়নি, এবং ওই বাড়িটা তোরা যদি ছেড়ে দিতি তাহলে সেকেন্ড জিনিসটা হয়তো ঢুকতে পারতো না। একটা স্পেসে যখন কোনো এন্টিটি থাকে তখন সেটা আরো একটা নেগেটিভ এনার্জিকে ওয়েলকামিং করে দেয় স্পেসটা, ঠিক আছে, যাতে অন্য একটা নেগেটিভ এনার্জি সেখানে এসে থাকতে পারে আরো কমফোর্টেবল, ঠিক আছে। এই যে উনি কথাটা বললেন, এই ইনসিডেন্টটাতেও আসি, আমার বাড়িটা যে খারাপ এটা আমিও আইডেন্টিফাই করেছিলাম, এটা আমার মাও আইডেন্টিফাই করেছিলেন, কিন্তু আমরা প্রায় শতবার চেষ্টা করেও না ওই বাড়িটা থেকে বেরোতে পারিনি। এরকমও আছে যে আমরা একটা বাড়ি দেখেছি যেখানে আমরা রেন্টে নিয়ে থাকবো, মানে প্রায় ফাইনাল হয়ে গেছে, প্রায় ফাইনাল হয়ে গেছে, যে দেবে, যেদিন আমরা পয়সা দিতে যাবো, যে আজ অ্যাডভান্স করতে যাবো, সেদিন সে বললো আমার বাড়ির একজন লোক মারা গেছে, আমার বাড়ির লোক মরে গেছে হঠাৎ করে, যাক বাবা কি করা যাবে। আর পাশের বাড়িতে রেন্টের জন্য দেখা হচ্ছে যে পাশের অ্যাপার্টমেন্টে রেন্ট পাওয়া যায়, সেখানে গেলাম, সব কথাবার্তা হলো, বাড়িতে এলাম, হ্যাঁ হ্যাঁ নেবো নেবো নেবো, 3-4 দিনের মাথায় বাবা মার মধ্যে এমন ঝামেলা হয় না বাড়িটা নেওয়ার কথাটা সবার বাসাতে, কিন্তু তখন একটা ফোকাস বাড়ি দিই, শানি নিজেদের জন্য বাড়ি নেওয়া হলো না, বাড়ি নেওয়াই বেরোনোই গেল না বাড়িটা থেকে, বিশেষ করে মানে বেরোনোই গেল না বাড়িটা থেকে। এখানে আমার কাকাকে ওই বাড়িটা বেরোতে দেখি ওখান থেকে, কাকা প্রায় তুমি বিশ্বাস করতে পারো না, বলতে খারাপ লাগে, মারা যাওয়ার 1 বছর 6 মাস 8 মাস মতো 8-9 মাস মতো পরিবারের সাথে তাদেরকে দেখা পাবেন মারা যাওয়ার আগে। হ্যাঁ, আর তার সে মারা যাওয়ার পর তার পরিবার এসেছিল? আসতে পারেনি, বছরটা কোভিড ছিল, মানে কোভিড এফেক্টেড ছিল, তো এমনই ভাবে কোভিডটা এফেক্ট করেছে যে তখন তো আমাদের কোভিড হয়েছে তখন, ঠিক আছে, কিন্তু কোভিড হওয়ার পরে যে মানুষ মরতে পারে সেটা তো কোভিডের ডক্টর তো খুব, মানে আমি তোমাকে বলতে পারি তো, যে হসপিটালটাতে ওনারা ভর্তি ছিলেন, হসপিটালটার নাম আমি নিচ্ছি না এখানে, হসপিটালের ডাক্তার বলছে যে এটা পসিবল নয়, ওনাদের যা স্টেট ছিল ওনারা বেঁচে যেতেন। আমার বাবার বডি রেসপন্ড করছে না, একটা মানুষ যে সারা জীবনে একটা সিগারেটও ধরায়নি, 1 গ্লাস ওয়াইন বা অ্যালকোহলের কোনো সাবস্টেন্সও কনজিউম করেনি, তার বডি রেসপন্ড করছে না ওষুধে। এবং যেদিন উনি মারা গেছেন, আমার বাবা ডেথ হিস্ট্রি বলছে, ডেথ সামারি বলছে, ওনার লাংস পুরো সাদা হয়ে গেছে। লাংস পুরো সাদা হয়ে গেছে, আর উনি কোন রকম কিচ্ছু করতেন, নিকোটিন কিচ্ছু করতেন, ইনটেক করেন কিচ্ছু করতেন, ঠিক আছে। আমার কাকা আজকালকে রাত্রিবেলা শুনলাম যে কাকাকে একটা কারণের জন্য ওরা এইচডিউতে রাখছে, হাই ডেফিনেশন ইউনিটে রাখছে, যেখানে আরো একটুখানি ক্রিটিক্যাল কেয়ার দিতে পারে, ঠিক আছে, কারণ অক্সিজেন লেভেল আপ ডাউন করছে। সকালবেলা ঘুম থেকে পেয়েছেন কাকা, রাত্রিবেলার মধ্যে এমন কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারবো না। কাকা তো ডেথ সামারি হসপিটাল থেকে দেয়, ওরা দিতে চায়নি, ওরা লিখেই নি কিছু, ডেথ সামারির জায়গায় লিখে রেখেছে কোভিড-19। অথচ কোভিড-19 হলে একটা মানুষের কিছু তো সিমটম হবে রে বাবা, ভর্তি করলাম, কালকের দিনটা থাকলো, তারপরের দিনটা মারা। বাড়ি থেকে যখন ভর্তি করেছিলাম তখন কাকা বলেছিল যে আমার কিছু হওয়ার আগে আমি হসপিটালে ভর্তি হয়ে যাই, কারণ কিছু হলে ট্রিটমেন্টটা ইমিডিয়েট পাবো, ঠিক আছে। এটার জন্য ভর্তি হওয়ার হলো, তার মানে যে মানুষটা এটা বলে হসপিটালে ভর্তি হচ্ছে সে মানুষটা সুস্থ, সে মানুষটার কোভিড হয়ে থাকলেও সে মানুষটা কিন্তু পারফেক্টলি ফিট, তার হেলথ রান করছে ঠিকঠাক, সে মানুষটা 1-1.5 দিনের ভেতরে মরে গেল। আচ্ছা, এটাও তো হতে পারে যে কোভিড এর কারণেই তোমার বাবার যে লাংস সেটা এফেক্টেড হয়েছে। এটা হতেই পারে, কিন্তু তার ওষুধ রেসপন্ড করবে এখানে,
আর ওষুধ তো বডিতে চালানো হচ্ছে, এটা তো রেসপন্ড করছে, তার ট্রিটমেন্টও দেরি হয়নি, তার ট্রিটমেন্টও শুরুই হচ্ছে ঠিকঠাক টাইমে যখন হওয়ার কথা। কিন্তু একটা জিনিস শুনবে, আমার যে ডাক্তার আমার বাবাকে চেক আপ করছিল যখন উনি বাড়িতে ছিল, মানে কোভিড হলো 2-3 দিন গেল, তারপর হসপিটালে ভর্তি করতে হলো, বুঝলে তো। এই 2-3 দিনে যে ট্রিটমেন্টে যে ডাক্তার করছিল, এই ডাক্তারই ভুল ওষুধ দিয়েছিল। এই ডাক্তার ওষুধটা ভুল দিয়েছিল, ভুল ওষুধ দেয়নি, সে ডাক্তার ওষুধ দেয়নি, মানে সেখানে কোভিড ডাক্তার এসে ওষুধ দেয়নি। মানে 4টে মেডিসিন দেওয়ার কথা, সে 3টে মেডিসিন লিখেছে, যে মেইন মেডিসিনটা লেখার কথা সেটা সে লেখেনি। আগে যখন পরের কথাটা বলছি, তো বলছি আমি জানি না কেন মেডিসিনটা বলছি। সব 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 কোভিড পেশেন্টকে ওই মেডিসিনটা বলতে হবেই, ওটা গভর্নমেন্টের। স্ট্রেঞ্জ, মানে আমি না মানে এই জায়গাটা মেলাতে পারছি না। মেলাতে পারবে না, আমিও মেলাতে পারিনি যখন ঘটনাগুলো এতটা বাজে লাগবে। তোমরা কোনো স্টেপ নাওনি সেই ডক্টরের এগেইনস্টে? আমি আর কি তখন স্টেপ নিতে পারবো? হয়তো আমার তো তখন মেন রুটটা চলে গেছে, বাবা কাকা দুজনেই তো চলে গেছে, আমাকে তখন মাকে বাঁচাতে হবে। মানে আমার সিচুয়েশনটা তো খুব খারাপ তখন, প্রচন্ড খারাপ সিচুয়েশন তখন, ঠিক আছে। উনি মেন মেডিসিনটা দেননি, প্রেসক্রাইবই করেন। অ্যাজ ইফ ঘটনাগুলো যখন আমি কাটিয়েছি, আমি তোমাকে এখন বলেছি, অ্যাজ ইফ ঘটনাগুলো ঠিক এমন ভাবে ঘটেছে যেন কেউ ওটাকে ঘটাচ্ছে এবং দেখে সে শান্তি পাচ্ছে, ঘটেছে বলবে। মানে আমি যখন বলছিলাম লোকে পুজোর দিনগুলোতে খুব ঝামেলা, পুজোর দিনগুলোতে ভীষণ ঝামেলা। এই যে পুজোর দিনগুলোতে ঝামেলা হওয়ার ইনসিডেন্টটা না, এটা কিন্তু আমি এখন তোমাকে বোঝাতে পারবো না, বলছি ঠিকই বাট বোঝাতে পারবো না। এটা তুমিও বাড়িতে থাকলে বুঝতে পারবে। যখন আমার সাথে ধরো আমার খুব ঝামেলা হচ্ছে, ঠিক আছে, আর সামনে ধরো একটা ব্যক্তি আছে, ঠিক আছে, সে ব্যক্তিতে যেন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মনে মনে হাসছে, এবং সে হাসছে, তার মুখে একটা হাসি লেগে আছে। তুমি বা আমি নিয়মেই যদি লক্ষ্য করি, আমার এই হাসিটার দিকে তাকালে বলতে পারবে আমাদের ঝামেলা থেকে ওই থার্ড ব্যক্তিটি কিন্তু মজা পাচ্ছে খুব, সে কিন্তু ব্যাপারটাকে ইংলিশ করছে খুব, ঠিক আছে। এটা কিন্তু এই বাড়িতে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, আমি আমরা ঝামেলা করছি, ঘরের এনভায়রনমেন্ট এরকম ক্রিয়েট হয়ে গেছে, আমরা বুঝতে পারছি কেউ একটা তার মজা করছে। আমাদের বাড়িতে ঠিক কোভিড যখন হলো, বাবা যখন মারা গেল, কোভিড যখন মানে মারা যাওয়ার ঠিক আগে, ঠিক আছে, মানে বাবা মারা যাওয়ার প্রায় 8-9 দিন আগে, তখন কাকা ভর্তি হয়নি। একটা মানে তখন হচ্ছে ঠাকুর ঘরে তোমার ফ্যান চলছিল না, ফ্যান চলছিল তবে খুব অল্প স্পিডে, কারণ ঠাকুর ঘরে আমি ফ্যান চালিয়ে রাখতাম অল্প স্পিডে, খুবই অল্প স্পিডে, আছে ভগবানের জন্য চালিয়ে দেখা যায়। সেই ফ্যান এতটা অল্প স্পিডে যে তুমি যদি হাত ওখানে দিয়ে দাও কিছুই হবে, এতটা অল্প স্পিডে ফ্যান চলছে, বুঝলে। আমি রান্নাঘরে কিছুটা করছি, মা ঘুমিয়ে আছে, কাকা বসে আছে, বাবা তখন গর্ভবতী অফিসে, হ্যাঁ না বাবা তখন গর্ভবতী অফিসে বলছি, বাবা তখন হসপিটালে, এক্সট্রিমলি সরি। আমি একটা আওয়াজ শুনতে পেলাম, আওয়াজটা বেশ বিকট শুনতে পেলে, আওয়াজের দিকে যখন যাচ্ছি আমি গিয়ে দেখছি ঠাকুরঘরের দেয়ালের রক্ত সেটা লেগে যাচ্ছে, ঠিক আছে। একটা পায়রা নাকি ফ্যানে লেগে এসে পড়েছে, তার মাথাটা টোটাল তার বডির থেকে আলাদা হয়ে গেছে। সে পায়রাটা ছটফট করতে করতে আমার সামনে, আমি বডিটা দেখতে পাচ্ছি ওটা নড়ছে, হচ্ছে পায়রাটা মরে গেল, ঠিক আছে, এবং রক্তটা চারিদিকে ছিটে রয়েছে এবং তার মাথাটা টোটাল আলাদা হয়ে গেছে। আমি শুধু ভাবছি যে ফ্যানের এত স্পিড কি করে, কারণ ফ্যান তো স্পিড, অ্যাকচুয়ালি ফ্যান তখন স্পিডে ঘুরছে না, ফ্যান তো তখন স্লোতেই ঘুরছে, কিন্তু ওই ফ্যানে কাটলো কি? এটা তোমার বাবার মৃত্যুর কতদিন আগে? 8 দিন। কারণ আমি এর আগে একজনের মুখে একটা ঘটনা শুনেছিলাম, একজনের মা মারা গেছিলেন, আমারই চেনা পরিচিত একজন, তার মা মারা গেছিলেন, তো তার মাও হসপিটালেই ভর্তি ছিলেন। যেদিন সে মারা যায় সেদিন তার ঠিক বাড়ির গেটের সামনে একটা পায়রা তারের মধ্যে আটকে মারা যায়। তো আমার কোথাও না কোথাও ব্যাপারটা খুব সিগনিফিক্যান্ট লাগলো, যে এটা কি কোনোভাবে আমাদের ইঙ্গিত দেয় যে পরিবারের কেউ চলে যেতে প্রবাবলি ইঙ্গিত দিয়েছিল, আমি বুঝতে পারিনি। এবং আমার বাড়িতে পায়রার ইনসিডেন্টটা যখন বললাম, তার সাথে সাথে আরো একটা কথা উঠে আসে মাঝখানে। আমার বাড়িতে কিন্তু একটা বিশাল বড় অ্যাকোয়ারিয়াম ছিল, যাতে প্রায় তোমার 30-40টা মাছ রাখা যায়। 30-40টা মাছ তো আমি জীবনের চোখেই দেখলাম না যে অ্যাকোয়ারিয়ামে কোনোদিন আছে। আমার আজকে আনছি, পরশু 2 দিন পর মরে যাচ্ছে, আর আনছি 2 দিন পর মাছ মরে যাচ্ছে। খরগোশ ছিল আমার বাড়িতে, ঠিক আছে, খরগোশ মানে এত অদ্ভুত রিজনে মারা যাচ্ছে জিনিসগুলো, যে কি বলবো, মানে খুবই আনইউজুয়াল রিজন। ওভাবে কোনো পোষার জন্তু জানোয়ার মরে যেতে পারে, ঠিক আছে, মাছগুলো মরে যাচ্ছে, ঠিক আছে,
মানে আজকে আনছি দুদিন পর দেখতে জলে বসে তেল চিপের নতুন মাছ আনছি আমি খাইলে খুব পড়ে যেতাম মাছ দিয়ে পর মাছ হয়ে যাচ্ছে। আর খরগোশ মানে হেলদি কিচ্ছু হয়নি, আমি হেলদি কিনে আনলাম, খাওয়ার দাওয়ার টাইমে খাওয়ানো হচ্ছে, হঠাৎ করে কি একটা হলো একদম চোপে যাবো মারা। আর আমি দেখেছি যখনই আমার মানে মাছের এটা লক্ষ্য করা যায় না, খরগোশের দিকে এটা লক্ষ্য করা যায়। খরগোশ যখন মারা গেছে ওর চোখ খোলা রাখতো, ঠিক আছে, অ্যান্ড একটা জিনিস বোঝা যেত যে যে ওর মারা যাচ্ছে ও ভয় পেয়ে যায়, ভিডিওটা দেখেছে ও ভয় পেয়ে। এটা যে ওর দিকে তখন ওইটার তো আর ছবি নেই আমার কাছে, সিরিয়াস ওটা ছবি তোলার মতো জিনিসও নয়, ওটা যখন দেখবো সামনে থাকে তখন সে বুঝতে পারবে যে ও ভয় পেয়েই মারা গেছে। ঠিক আছে, আমি আমার বাড়িতে ওই বাড়িটাতে কোনো রকম কোনো পজিটিভ জিনিসপত্র করতে পারতাম। পজিটিভ জিনিসপত্র করতে হয়তো তো আটকাতো না, কিন্তু করার সময় খুব বাধা হতো, লাস্টের ইচ্ছা হতো না করার জিনিসটা, এত বাধা হয়ে যেত। ঠিক আছে, এখানে ওটা প্রবলেম হচ্ছে, ওখানে যেটা প্রবলেম হচ্ছে। আমার বাবা যে চাকরি করতো, ঠিক আছে, যে একটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে তার একটা, সে একটা ভালো পোস্ট হোল্ড করছে, ঠিক আছে, তার চাকরি লিটারালি এমন জায়গায় নেমেছিল যে বাবার লাস্টে এত মানে অনেক স্যালারি ডিডাকশন তো হয়েছিল কোভিডের কারণে, ঠিক আছে, বাবার চাকরি মানে কোভিডের 2 বছরের কাছে স্যালারি ডিডাকশন হবে না, কোভিডের 2 বছর আগে অব্দি স্যালারি ডিডাকশন হচ্ছে বাবার, অফিসে যাতা কথা বলছে এবং এটা কিন্তু বাড়িতে ঢোকার পর। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একই টাইমে আমাদের সবার সাথে হচ্ছে, আমরা কিন্তু নোটিস করছি না, বা নোটিস করলেও সবাই নিজের মধ্যে ব্যাপারটা চেপে রাখছি, আমরা কিন্তু একে অপরের সাথে কোনো ডিসকাশনে আসছি। মানে ফ্যামিলিতে সবাই একই রিজনের কারণে তোমরা ভুগছো, কিন্তু কেউ সেই রিজনটাকে নিয়ে কমিউনিকেট করতে পারছো না, বা আমরা আইডেন্টিফাইও রাদার করতে দেওয়া হচ্ছে না। মেবি হতে পারে আমি ভুবনেশ্বরে একটা বাস অ্যাক্সিডেন্ট থেকে এমনভাবে বেঁচে গেছি কারণ সত্যি ঈশ্বরের আশীর্বাদ থেকে, মানে একটা বাস ওদিক থেকে আসছে, আমি এদিক থেকে, আমি মাইন্ডফুলি রোড ক্রস করছি, কিন্তু গানে হেডফোন নিয়ে কিছু নেই, মাইন্ডফুলি রোডটা ক্রস করছি। ঠিক আছে, আমি যেন ব্ল্যাঙ্ক, আমি যেন বাসটা দেখতেই পাচ্ছি না, কিন্তু বাসটা আমি দেখেছি, বাট আমি বাসটা দেখে যেন রিয়াক্টই করিনি যে ওটা ঠিক আছে, একটা বাস তো আসছে, বাসই তো আসছে, কিন্তু বাসটা যে এতটা কাছে, ওটা যে আমাকে ধাক্কা দিতে পারে, and some road like those who were walking on the roads, ঠিক আছে, তারা রাস্তায় হাঁটাহাঁটি করছিল, ঠিক আছে, তারা এমনি জিনিসপত্রের জন্য বেরিয়েছে, somebody out of them pulled my hand, আমার হাতটাও পুল করেছে, বাসটাও বেরিয়ে গেছে। এটা ওই বাড়িতে থাকাকালীনই হয়েছে। আর আমার একটা সাইকেল ছিল, আমি সত্যি কথা বলি, আমার বন্ধু বান্ধবদের সাথে আমি সাইকেল চালাতে ভালোবাসতাম, ঠিক আছে, একটা নতুন সাইকেল, ব্র্যান্ড নিউ সাইকেল, গিয়ার সাইকেল কিনে দিত বাবা। আমার সাইকেলের আমি বুঝতে পারছি না, যে দোকান থেকে আমার বন্ধু কিনেছে সে দোকান থেকেই তোমার সাইকেল কিনেছি, আমি তো যথেষ্ট ভালো সাইকেলিং করছি, আমি যদি খারাপ সাইকেলিং করতাম তাহলে সেটা বন্ধু বান্ধব বলতে, অদ্ভুত ভাবে আমার সাইকেলের মতো কোনো সাইকেলের মধ্যে খারাপ হয়ে যায় না, আমার সাইকেল খারাপ হচ্ছে, রিপেয়ার করাচ্ছি, আরো খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন কিছু কিছু লেগে আছে, নয় টায়ার পাম্পচার হয়ে যাচ্ছে, নয় সাইকেলের মানে ব্রেক ঠিক করে কাজ করছে না, খারাপ তো হচ্ছে। আমি সাইকেলের থেকে অদূরে পড়ে আমার মানে রক্ত ক্ষয় হচ্ছে শরীর থেকে, আমার হাত পা কেটে যাচ্ছে, বাজেভাবে কেটে যাচ্ছে, বাজেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু খুব চোখে লাগলো আমার রাস্তা খুব লাভ, এটা কেন হচ্ছে, এটা হওয়ার কোনো কারণ নেই। আমার বন্ধুরা বলেছে ভাই তুই সাইকেল চালাস না, তোর দরকার নেই, তোর হচ্ছে না করতে না, আমার তো খুব খারাপ লাগছে, ওরা চালাচ্ছে আমি চালাতে খারাপ লাগে, সত্যি কথা বলছে। আর মানে সবাই একসাথে ছিলাম তো, বন্ধু বান্ধবদের ব্যাপার, সাইকেল নিয়ে অনেক দূর অব্দি হয়ে যেতাম, তখন মানে এরকম একটা ইনসিডেন্ট হয়ে থাকবে নিজেরই খারাপ লাগে, ঠিক আছে। আর সাইকেল আমি এদেরকেও চালিয়েছি, তোমার কোনোদিনই কিছু সমস্যা ছিল না, মানে ওখানে থাকতে দেখছি যে না সমস্যা না, এমন একটা পজিশনে চলে যাচ্ছে যে আর লাস্টে মনে হচ্ছে দৌড় আর চালাবই না সাইকেল, সত্যি সেই সাইকেল আগে পড়ে যাচ্ছে। তো এই ঘটনা চলাকালীন তুমি আমাকে একটা কথা বললে যে তোমাদের বাড়িতে তো একটা এন্টিটি ছিল, বাঁকুড়ার একজন তান্ত্রিক তোমার মাকে জানিয়েছিলেন, তার সাথে আরো একজনকে চালান করা হয়েছিল, যেটা করেছিলেন তোমাদের সাথে যিনি থাকতেন তার ওয়াইফ। এটা তোমরা বুঝলে কি করে? এটা বুঝতে পারলাম তার কারণটা হচ্ছে
যিনি আমাদের বলেছিলেন যে দুজন আছে বাড়িতে, তাতে যখন আমি আমরা যখন জিজ্ঞেস করছিলাম কি সমস্যা ছিল বাড়িটাতে, তখন উনি একটা কথা বলেছিলেন যে তোদের উপর একটা ক্ষতি করেছে। ক্ষতিটা এমন কিছু করে কিন্তু তাদের পাঠিয়েছে, এবং যাকে পাঠিয়েছে তার পরিবারে একটা খুব বড় এফেক্টও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটা বাবা মারা যাওয়ার 15 দিন পরে তার পরিবারেও একটা বড় এফেক্ট হয়েছে। এবং তারপরে আরো 1.5-2 মাস 2.5 মাস পরে আমি জানতে পারি যে আমার কাকার ওয়াইফ, যে তার মা জিনিসটা করেছিলেন, ওই ভদ্রমহিলা মারা গেছে। আর বাবা মারা যাওয়ার 7 দিন পরে মারা গেছে। বিকজ ব্ল্যাক ম্যাজিক বা এইরকম জিনিসপত্র, একটা কথা বলি, এটা করতে যদি তোমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কাজ হয়তো ওখানে হয়ে যাবে, কিন্তু তোমাকে সে না, এটা ভুল ভ্রান্তি ম্যাটার করছে না। ব্যাপারটা যেটা হয়, আমি তোমার সাথে এগ্রি করছি, এই জিনিসটা, যে ভুল ভ্রান্তির কথাটা আমি বলছি না, এটা উনি আমাকে বলেন। হ্যাঁ, না, ভুল ভ্রান্তির ক্ষেত্রে তো সেটা একটা মানে তোমাকে লিটারালি বিপর্যয়ের মুখে আসতে হতে পারে। কিন্তু যদি তোমরা যে ব্ল্যাক ম্যাজিক করো কারোর ওপর, আর সে যদি নির্দোষ হয় বা তার যদি সেটা প্রাপ্য না থাকে, স্টিল তুমি তার উপর ব্ল্যাক ম্যাজিক করছো, বা তুমি যদি তার উপর কোনো তার ক্ষতি করার চেষ্টা করো, এই ইউনিভার্স তোমার ব্ল্যাক ম্যাজিক তোমাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, এটা তো হবেই, মানে ব্যাকফায়ার করবেই, সেটা তোমার কাজে ভুল হোক বা না হোক। তুমি যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করো কারোর ক্ষতি করার জন্য, তার হয়তো ক্ষতি হয়ে যাবে, কিন্তু তার ভরপাই তোমাকেই করতে হবে, আর কিছু করার নেই। এটা তো হোয়াট ইউ গো কামস ব্যাক অ্যারাউন্ড, ঠিক আছে, এটা তো কথাতেই আছে, হোয়াট ইউ সো ইউ রিপ, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তিনি মারা যান হঠাৎ করে, ঠিক আছে। এবার তখন একটা কথা বলি, যে ঘরে একটা যে এন্টিটি ছিল তার কি সমস্যা ছিল, সে কে ছিল? সেটা আর কেউই ছিল না, আমাদের যে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি, তাদের ঘরে তো অনেকবার গেছি। তাদের যে ছেলে, মানে তাদের 2 ছেলে, এক ছেলে আমাদের ল্যান্ডলর্ড হচ্ছে, উনি ছিলেন ডাক্তার, ছেলেও ডাক্তার, ঠিক আছে। ওনার ছেলে আর ওনার ছেলের ওয়াইফ তারা কলকাতায় এসে, ঠিক আছে, তারা কলকাতায় একবার এসছে বাই রোড একটা কাজের সূত্রে। কলকাতায় আসার পর যে কাজের সূত্রে এসছেন, সে কাজের সূত্রে এসে কিন্তু তিনি আর ফেরত যেতে পারেনি। একটা রোড অ্যাক্সিডেন্টে তিনি মারা যান, দুজনই মারা যান। ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি, ছেলে আর ছেলের ওয়াইফ। ওকে। এবং ওই বাড়িটাতে কিন্তু আজও ভাড়া হয় না, ভাড়া পাওয়াই যায় না বাড়িটাতে। ওই জন্যই এত কম ভাড়ায় বাড়িটা দেওয়া, না তো পাওয়াই যায় না বাড়িতে ভাড়া। আর ওই বাড়িটাতে কোনো সংসার ফুলফিল করতে দেবে না, ও কোনো সংসারই ফুলফিল করতে দেবে না, কিছুতে দেবেই না। বিকজ অ্যাক্সিডেন্ট, মানে একটা কি বলবো, মানে অতৃপ্ততা নিয়ে মারা গেছে সে, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল ডেথে ন্যাচারালি তার টাইম পিরিয়ড কমপ্লিট হয়নি, তখন ভীষণই একটা এনার্জি কাজ করছিল। এবং যে বাড়িটাতে মানে যে বাড়িটাতে আমরা ছিলাম, যে ছেলেটির কথা বলছি, যে ছেলেটি মারা যাওয়ার 3-4 বছর পরে ঘটনা হচ্ছে আমাদের ঘটনা। 3-4 বছর না, 6 বছর হবে, 6-7 বছর হবে। তারপরের ঘটনাটা হচ্ছে আমাদের ঘটনা। এবং ছেলেটার বয়স কখন কত ছিল? 35 ছিল। 35 বছরে তার কি লাইফ স্প্যান সে দেখেছে। 35 years is a very young age, আর টুডে ইটস a very young, ঠিক আছে। তো আমি মনে করছি যে জিনিসটা হচ্ছিল, মানে এই জিনিসটা তো আমি অনেক পরে জানতে পারি, যে বাড়িওয়ালারই ছেলে ছিল ওটা। ওনাদের কাজের লোকটার কথা বললাম না, ওই কাজের লোকটা তো অনেক পুরনো। ওই কাজের লোকটা ইনসিডেন্টটা জানত, ওকে, ঠিক আছে, ওই ইনসিডেন্টটাও জানতো, কিন্তু পেটের দায় আমাদের বাড়িতে কাজ করছে। এই ইনসিডেন্টটাও জানতো যে বাড়ির এই যে ভদ্রলোক ছিল, তিনি এভাবে তার সিনিয়র, মানে ওনার যে ওয়াইফ, তার এরকম অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক আছে। এবং একটা কথা বলে রাখি, যে ব্ল্যাক ম্যাজিকের যে এন্টিটিটা আমাদের উপর চালান করা হয়েছিল পরিবারের উপর, সেই এন্টিটির প্রভাব এখনো আছে, এখনো স্টিল সাফার করে যাচ্ছেন সেই এন্টিটিটার কারণে। তো মা এখনো অসুস্থ, তুমি মা এখনো অসুস্থ, মা বেড রিডেন এখন অবধি। এবং আমার পড়াশোনা থেকে শুরু করে চাকরি জীবন থেকে শুরু করে সবকিছু এফেক্ট করছে, প্রত্যেকটা জিনিস। এবং সেটা হয়তো খুব ছোট ছোট জিনিসে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু করছে। আমার বাড়িতে আমি এখনো যাই, আমার বাড়িতে গেলে এখনো মাছ ঝামেলা যায়, এবং সেটা না খুব আনইভেন ব্যাপারে, মানে এত ফ্রিকুয়েন্ট মার্চেন্টের মধ্যে ঝামেলা হয়, খুব ছোট ছোট ব্যাপারে। মা হয়তো কিছুই বলেনি, আমি বলিনি ঝামেলা। মানে আমার ফ্যামিলি খুব বাজেভাবে নেগেটিভলি এফেক্ট হচ্ছে
ঠিক আছে, আমি যতবার ধরো ভাবি আমি ভালো কাজটা করবো বা এই ঠাকুরের এখানে যাবো, এটা ভগবানের কোনো পুজো, এমন অব্দি গিয়ে না আমার মনে হয় ধূর করে কিলাম, যেখানে আমার বাড়িতে তো প্রতিষ্ঠিত মূর্তি পুজো হয়, এমন তো নয় যে আমি রেগুলারের যা পুজো করছি সেটাই পুজো, প্রতিষ্ঠিত মূর্তি পুজো করা হয়। আমি লাস্ট অব্দি ওটা করতেই পারি না। আমি 3বার সুইসাইড অ্যাটেম্প্ট করা ছিল, আমি 3বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম। এটা হচ্ছে আমার কারেন্ট বাড়িতে এসে আমি মরে যাবো, ঠিক আছে, আমি বলতে কোনো সমস্যা নেই, ওটা আমি করেছিলাম। তিনবার আমি সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছিলাম আফটার মাই ফাদার্স ডেথ, ঠিক আছে। এই বাড়িটা আমি বলি যে বাড়িটাতে আমি রয়েছি, সে বাড়িটা অনেকভাবে প্রোটেক্টেড রাখা রয়েছে। এখানে ডিরেক্ট কোনো এফেক্ট না ফেললে ওই জিনিসটা তোমার সাথে আছে যখন মানে এফেক্ট করবেই তোমার জীবনে, সেটা মানে হয়তো সেটা খুব ধীরে 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 পড়তে পড়তে অনেক লং টার্ম অব্দি যাবে, কিন্তু পড়বে, ঠিক আছে, কিন্তু পড়বে। আমার মা এখনো অব্দি বিছানা থেকে উঠতে পারছেন না, ভদ্রমহিলা বেড রিডেন, সে কত কষ্ট করে একটা ওয়ার্ক ফ্রম হোমের চাকরি করছে জাস্ট বিকজ তার হাজবেন্ড তো এখন নেই, কিন্তু সেটা করারও তার ক্ষমতা ধীরে ধীরে চলে যাচ্ছে। আর তুমি বিশ্বাস করতে পারবে না, আমাদের ওই ভুবনেশ্বরের বাড়িটার একটা পসিবল অদ্ভুত ব্যাপার, অরিত্র মেডিকেল এক্সপেন্সেস জনের মতো বেরিয়ে যাচ্ছে। একটা মাসে একটা স্বাভাবিক গৃহস্থ পরিবারের কত মেডিকেল এক্সপেন্স হতে পারে? 10,000 10 থেকে 15,000। 8-10 হাজার, 15,000ও খুব বেশি বলে ফেলবে, 8-10 হাজার। আমাদের বাড়িতে এরকম আছে যে মানে মেডিকেল এক্সপেন্স একটা মাসে হয়ে গেছে তোমার প্রায় 30,000 টাকা। দোকানে ওষুধের দোকানে ক্রেডিটে ওষুধ নিতে হচ্ছে, ক্রেডিটে ওষুধ নিতে হচ্ছে, বুঝতে পারছো? মানে মেডিকেল এক্সপেন্স যাচ্ছে তো যাচ্ছে, আমাদের কোনো দিক থেকেই বাকি যাচ্ছে না, ডিস্ট্রয় না কোনো দিক থেকেই নাও, মানে কোনো ভালো কাজে পুরো কমপ্লিট হচ্ছে না, 1 থেকে 10 অব্দি যে যাবে সেই জিনিসটার প্রসেসটাই কমপ্লিট হচ্ছে না, ওটা 4-5 পরে আর যাচ্ছি না, ওটা আটকে যাচ্ছে যদি আমি যদি জানো না, আমার এখন মনে হয় জিনিসটা এত খারাপ হয়েছে, আমার মাধ্যমিকের রেজাল্ট, আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে, এত বাজে হয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো খারাপ হয়েছে বিকজ তোমার বাবা মারা গেছিল ওই টাইমটাতে আমাকে সব সামলাতে। মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের টাইম কি বলছি জানো, বই খুলেছি, উঠেছি যখন বইটা বন্ধ করেছি, মাঝখানে কিন্তু কিছু করিনি। পরের দিন আমার সায়েন্স পরীক্ষা, মাঝখানে আমি কিছু পড়ছি না, বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস হতে পারে ব্যাপারটা। আমি বইয়ের দিকে তাকে হা করে বসে আছি চুপচাপ, অ্যান্ড আই এম নট ফিলিং ব্যাড অ্যাবাউট ইট। কেন আমাকে কেউ একটা কিছু করতে দিচ্ছে না? আমি নেগেটিভ এন্টিটির বিভৎসতাটা দেখেছি অরিত্র চোখের সামনে, বিভৎসতাটা দেখেছি, বিকজ ওটা কিন্তু সবসময় যে তোমার সামনে এসে ফর্মটা নিয়ে দাঁড়াবে তা কিন্তু নয়, তোমাকে ভেতর থেকে শেষ করতে থাকবে, তুমি বুঝতে পারবে। আজকে বেসিক্যালি মানে এর আগে আমি অনেক ইনসিডেন্ট শুনেছি, অনেকের কাছ থেকেই তাদের লাইফের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, মানে নলেজ নেওয়ার জন্য। তো অনেক সময় শুনেছি, মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগটাই আমি শুনেছি যে তারা কিছু দেখেছে যেটা তাদেরকে হন্ট করছে, বা তারা কারোর এক্সিস্টেন্স বুঝতে পেরেছে। বাট এরকম যে নেগেটিভ অ্যাটমসফিয়ারের থেকে, বা একটা হয় না ব্যাক অফ দ্য ক্যামেরা আমরা যে কথাটা বলি, বা ব্যাক অফ দ্য স্টেজ থেকে যে কোনো মানুষের জীবনকে পুরোপুরি এরকমভাবে ধ্বংস করে দেওয়া যায়, আজকের ঘটনাটাতে কিন্তু জেনারেলি আমি এই জিনিসটা ফিল করলাম যে নেগেটিভ এন্টিটি বা প্যারানর্মাল এন্টিটি তুমি যাই বলো না কেন, এরা যে সবসময় তোমার সামনে কোনো একটা চেহারা নিয়ে এসে দেখা দেবে না, এটা ভুল কনসেপ্ট। এটা এই কনসেপ্টটাতে যদি কেউ চলে তাহলে হয়তো তার বাড়িতে সেরকম হচ্ছে বলে সে বলেছে, কিন্তু এর বাইরেও একটা জিনিস হয়, তারা কিন্তু বিভিন্ন ভাবে তোমাকে এফেক্ট করতে পারে, যে এফেক্টটা তুমি চোখে দেখে। যেমন যদি আমি আরেকটু ব্রিফলি যাই, যখন তুমি ভগবানের আশীর্বাদ পাও বা পজিটিভ এনার্জির মধ্যে থাকো, তুমি কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছ না, তার পজিটিভিটিটাই তোমার লাইফকে চেঞ্জ করছে। এক্স্যাক্টলি তাই। আমি নেগেটিভ এনার্জিকে যে সবসময় দেখতে পাবো তা নয়, নেগেটিভিটিটা আমার লাইফকে এফেক্ট করবে। আমাদের বাড়িতে কি হতো জানো, ধরো তোমার একটা ছোট্ট হাতি, ওটা নিয়ে বিশাল বাড়াবাড়ি হয়ে যেত, মানে একটা ছোট্ট রোগের থেকে ওটা এক্সপ্যান্ড হয়ে যেত। কিন্তু তোমার একটা কথা বলি, তোমার আমি তো অনেক হরের পডকাস্ট শুনি, ভূতের গল্প লিখি, নিজের শুনিও, আমি গল্প লিখতেও খুব ভালোবাসি। তো ব্যাপারটা হচ্ছে
অনেক জায়গায় দেখিয়েছি, শুনেছি যে মরা তুলসী পাতা বাড়ির ভেতরে চলে আসা অনেক খারাপ সিগন্যাল। ওকে, আমার বাড়ি যদি সেকেন্ড ব্যালকনি বলছিলাম, আমার সেকেন্ড ব্যালকনি, ওই সেকেন্ড ব্যালকনিটা একটা তুলসী গাছ রাখা ছিল এবং তার পাশে অনেকগুলো টব রাখা ছিল। দেখো, বাড়ির এনভায়রনমেন্ট শুট করছে না, ওয়েদারলি ক্লাইমেট শুট করছে না, সব সমস্যা যদি মেনেই যদি মরে যায়, সব গাছই মরে যাবে, সব গাছ বেঁচে যাচ্ছে। স্পেসিফিক্যালি তুলসী গাছটা ধাপ হচ্ছে, কিন্তু আরো সুন্দর হচ্ছে গাছটা যখন, কিন্তু 3 দিন 4 দিনের বেশি পাচ্ছে না, এটা হবে গেছে। তুলসী পাতাগুলো হাওয়ার টানে মরে যায়। তুলসী পাতাগুলো আমাদের ঘরে ফেলেছে, এটা বারংবার তাকে ঝাড়, এটা ভীষণ খারাপ সিগনিফিকেন্ট। বাট আমি তখন জানতাম না, এটা কিন্তু আমি লাস্ট 3 বছরে জেনেছি যে এটা ভীষণ খারাপ সিগনিফিকেন্স। মরা তুলসী পাতা বাড়িতে চলে আসতো, মরা তুলসী পাতা আমাদের বাড়িতে চলে আসতো। এবারে যে বিছানার দিকটাতে বলছি না যে বাবার খুব সমস্যা হতো, ওই বিছানার সাইডটা যেখানে আমাদের খাট ছিল সেখানেই কিন্তু ওই হাজব্যান্ড ওয়াইফেরও খাট ছিল। ওকে, ঠিক আছে, ওই জায়গাটা খুব খারাপ টাইপের জায়গা ছিল। আর তুমি দেখো, আমার মধ্যে খুব ঝামেলা হয়েছে, আমার কাকা কাকির মধ্যে খুব ঝামেলা হয়েছে। ঠিক আছে, কনজিউগাল লাইফের প্রবলেম গুলো লক্ষ্য করছো, ওনার কনজিউগাল লাইফটা তো এফেক্টেড হয়েছে। তোমার তো ওরা উনি বিয়ে করেছেন তো 32-তে, তারপরে 35-এ উনি মারা গেছে। 3 বছর বিয়ে পরে যে মারা গেছে, তো উনি তো বিয়ের লাইফটা কাটাতেই পারে, ওই কনজুগাল লাইফটা উনি আফটার হতে দেবে না, এটা ওনার ইচ্ছে ছিল। আর একজন ব্ল্যাক ম্যাজিকের যে এন্ট্রিটা চালানো করেছে সেটাও ওই কারণে চালানো করা হয়েছে। দুটো তো পাওয়ার কি অ্যাক্সিলারেট হয়ে গেছে, ব্যাপারটা অ্যাগ্রিভেট করে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির একটা পরিবেশ ছিল, জানো তো, পবিত্র, খুবই ভেরি ফ্র্যাঙ্ক, ভেরি স্পেসিফিক। পরিবেশটা খুব থমথমে পরিবেশ। যদি বাড়িতে যাবে না, একটা ফ্যামিলিতে থাকবে, একটা লাইফ থাকে, ঠিক আছে, সবাই থেকে হাসি খুশি একটা মুডে আছি, খুব থমথমে একটা পরিবেশ। সেখানে গিয়ে না তোমার 2 মিনিট পর মনে হবে তোর এখানে না কেমন একটা। আর ওই বাড়িটা গলির এত ডেড এন্ড অ্যাপার্টমেন্টটা ছিল, অ্যাপার্টমেন্টটা অব্দি কোনো গাড়ি আসতো না, আর মেইন রোডের কোনো আওয়াজই শোনা যেত। ওকে, ঠিক আছে, তো এত থমথমে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে, সত্যি গেলে মনে হবে তো ভালো। তো আজকের ঘটনাটা শুনলাম আমি তোমার কাছ থেকে, ইনফ্যাক্ট তোমার যে এক্সপিরিয়েন্স সেটাও জানলাম। তো পুরো ঘটনাটা বা তোমার এক্সপিরিয়েন্সটা শোনার পর আমার একটা প্রশ্ন তোমাকে করতে ভীষণ ইচ্ছা হচ্ছে, যেটা তোমার ভিউইং অ্যাঙ্গেল থেকে তুমি আমাকে বলবে যে একটা প্যারানর্মাল প্লেস বা একটা হন্টেড প্লেস বা একটা নেগেটিভ প্লেসে থাকার চ্যালেঞ্জটা কিরকম। দেখো, হন্টেড প্লেস বা নেগেটিভ প্লেস জিনিসটাকে চ্যালেঞ্জটা দুরকম হতে পারে। দুরকম কেন বলছি? প্রথমটা হচ্ছে যখন তুমি আইডেন্টিফাই করতে পারছো না সেটা একটা হন্টেড, তখন কিন্তু তুমি বিভিন্ন লজিক দেখাচ্ছ যে এটার কারণে ওটা হচ্ছে, ওটার কারণে সেটা হচ্ছে, লজিক ইউজ করছো। তুমি সাইন্টিফিক রিজন বার করার চেষ্টা করছো বা তুমি সোশ্যাল লজিক ইউজ করছো। কিন্তু যখন তুমি আইডেন্টিফাই করতে পারছো জায়গাটা কোনোভাবে স্পিরিট পজেস করে রেখেছে বা কোনো নেগেটিভ এন্টিটি আছে সেই জায়গাটার ব্যাপারে, এবার দেখো তোমার রিয়াকশনটাও তো সেভাবে চেঞ্জ হচ্ছে না। তুমি যখন আইডেন্টিফাই করতে পারছো না তখন তুমি যেভাবে রিয়াক্ট করছো, যেভাবে তুমি আইডেন্টিফাই করতে পারছো তুমি নিশ্চয়ই সেভাবে রিয়াক্ট করবে না, তখন তোমার জেনুইনলি ভয়টা লাগবে। আমি বলবো সবার জন্য কথাটাতে, যখন আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না তখন আপনারা অনেক ব্রেভ অ্যাক্ট করেন, ঠিক আছে, কিন্তু যখন আইডেন্টিফাই করে নেন, হিউম্যান সাইকোলজি, তখন ব্রেভ অ্যাক্ট করাটা বন্ধ করে দেন। প্লিজ ওই ব্রেভ অ্যাক্ট করাটা বন্ধ করে দেবেন না, বিকজ আপনার যে মুভটা সেটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ আমি পজিটিভ থাকছি ততক্ষণ নেগেটিভটা আমার উপর হাবি হতে পারবে না। অ্যান্ড সত্যি কথা বলছি, অনেস্টলি স্পিকিং, ভগবানের কাছে প্রার্থনা করি কাউকে যেন এরকম এনকাউন্টার না করতে হয়। যদি এরকম এনকাউন্টার কাউকে করতে হয়, দেখো যেখানে সে বুঝতে পারছে, সে দেখতে পাচ্ছে, সেটা আলাদা ফিজ। যেখানে সে দেখতে পাচ্ছে না কিছু, জাস্ট তার ফিলিংস কিছু বলছে আর জাস্ট সে এইসব জিনিসপত্রগুলো তার সাথে হচ্ছে, সেখানে কিন্তু বোঝাটা চাপের যে কোনো এন্টিটি আছে, ঠিক আছে, সেখানে এন্টিটি যে রয়েছে এটা কিন্তু তোমাকে কনক্লুডে আসতে হবে। তুমি জিনিসপত্রগুলো জানতে পারলে তারপর কনক্লুডে আসবে। এরকম অনেক ঘটনা আছে যাতে বাড়িতে তারা ভাবছে নর্মাল সমস্যা হচ্ছে, কিন্তু হয়তো এমন কিছু আছে যেটা সমস্যা ক্রিয়েট করেছে, তারা জানেই না ঘটনাটা কি ঘটেছে, ঠিক আছে। এরকম অনেক অনেক ইনসিডেন্ট আমি চোখের সামনে দেখেছি।
আমার ইনসিডেন্টটাও কিছুটা না সেরকম, ঠিক আছে। হ্যাঁ, এরকম নয় কিন্তু যে আমি একেবারেই কিছু দেখিনি, আমি কিন্তু দেখেছি একেবারে জিনিস, ঠিক আছে। বিশেষ করে আমার কাকা যেদিন মারা গেছিল, ছোট্ট কথা বলি লাস্টে, আমার কাকা যেদিন মারা গেল সেদিন রাতের ঘটনা বলছি, ঠিক আছে। আমার কাকা মানে ধরে নাও আমি ঠাকুরঘর আর বেডরুম দুটো তো পাশাপাশি, আমি বেডরুম আর ঠাকুরঘরের মাঝখানে যে দেওয়ালটা, এই দেওয়ালটার সামনে দাঁড়িয়েছি, আমি পরিষ্কার পরিষ্কার দেখতে পেয়েছি আমার মানে বেডরুম থেকে কেউ একটা বেরোলো, সে আমার পাশ দিয়ে হেঁটে ঠাকুর ঘরে ঢুকে গেল, ঠাকুর ঘরে ঢুকে গেল। সে কিন্তু সাদা রঙের কিছু একটা পরা, ওকে, সে সাদা রঙের কিছু একটা পরা, ঠিক আছে। এই যে সাদা রঙের দিকটা, মানে কেউ যদি তোমার পাশে দিয়ে খুব স্পিডে হেঁটে চলে যায়, তার কিছু না দেখতে পাবো, জামা কাপড়ের রঙটা তো দেখতে পাবো। আমি ওইটাই দেখেছিলাম, ঠিক আছে, যে সে সাদা রঙের কিছু একটা পরা, সে ঢুকে গেল। Spotify original horror podcast. তো তোমরাও যদি এই পডকাস্টটা পুরোটা দেখে থাকো, আর যদি পডকাস্টটা ভালো লেগে থাকে, যদি ভয় পেয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর বন্ধুদের সাথেও শেয়ার করো আজকের পডকাস্টটা। তো আজকের পডকাস্টে যদি প্রথমবারের জন্য তোমরা দেখে থাকো গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে, বা তোমাদের নিউজ ফিডে যদি আজকে প্রথমবারের জন্য আমার পডকাস্টটা, দেবদীপ্তর সাথে যে পডকাস্টটা আজকে আমরা করলাম, সেই পডকাস্টটা যদি তোমাদের নিউজ ফিডে আজকে প্রথমবারের জন্য এসে থাকে, বা গল্পওয়ালা চ্যানেলকে যদি তোমরা আজকে প্রথমবারের জন্য শুনে থাকো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর স্পটিফাই পডকাস্টটাকেও কিন্তু ফলো করতে ভুলো না, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আমরা দেবদীপ্তর সাথে আরও একদিন নিশ্চয়ই বসবো, কারণ ওর জীবনে আরও এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো কিন্তু শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে নিয়ে যাওয়ার মতো। তো আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।